গুড ইভিনিং সকলকে। আহ, এখনো সবাই জয়েন হচ্ছে। আচ্ছা, হ্যাঁ সুকান্ত স্যার, একটুখানি আমি একটু যেটা বলছি, প্রত্যেকে ক্যামেরাটা একটু অফ করে দেবেন, তাহলে শুনতে সুবিধা হবে প্রত্যেকের। হ্যাঁ, আর তোমাদের আজকের যে টপিকটা ছিল আপার প্রাইমারির হচ্ছে আহ, তোমার ইংলিশের পার্ট, ইংলিশ এবং প্যাডাগজি যে পার্টটা রয়েছে, সুকান্ত স্যার এর মধ্যে চলে এসেছেন, উনি করাবেন। তার আগে একটু তোমাদের কাছে জিজ্ঞাসা করব, গতদিন কারা কারা ক্লাসে ছিলে? গতদিন দুটো ক্লাস আমাদের অলরেডি হয়ে গেছে, এখনো 7 দিনের যে ক্লাসটা চলছে, ক্লাস কন্টিনিউ চলবে। ঠিক আছে? আহ তো গতদিন কারা কারা ছিলে? গতদিন এবং তার আগের দিন? স্যার আমি ছিলাম। আচ্ছা আচ্ছা। ক্লাস নিয়ে কোনো কথা, কোনো বক্তব্য আছে? ক্লাসে কোনো সমস্যা বা কিছু না স্যার। জানার, বা কোথাও প্রবলেম, বা নোটপত্র নিয়ে আমরা বলেছিলাম যে ক্লাসের পরপরই আমরা চেষ্টা করব নোটটাকে দিয়ে দেওয়ার। আচ্ছা, গতকাল যে ম্যাথের ক্লাসটা হলো, প্যাডাগজির ক্লাস, সেই প্যাডাগজির ক্লাসটা আমরা আপলোড করেছি, একটু সমস্যার কারণে লেট হচ্ছে ওটা আসতে। তোমরা পেয়ে যাবে আমাদের অ্যাপের মধ্যে। যারা যারা এখনো আমাদের অ্যাপটাকে ইনস্টল করনি, তারা ইনস্টলটা করে নিও। ঠিক আছে? আর যারা করেছো তারা দেখবে, ওখানে ফ্রি ভার্সন যেটা আছে সেখানে দেখতে পাবে, যাদের কোর্স নেওয়া আছে তারা কোর্সের মধ্যেই দেখতে পাবে, এবং ওই নোটগুলো ডাউনলোড করতে পারবে। ডাউনলোডেবল রয়েছে। আর ভিডিওগুলো দেখো, অলরেডি কালকের ক্লাসে পর্যন্ত ভিডিও আমরা দিয়ে দিয়েছি। হুম। আচ্ছা, তো বেশি সময় নষ্ট করাবো না। প্রকান্ত স্যার আছেন, উনি শুরু করে দেবেন। স্যার আপনি শুরু করে দিন। হুম আচ্ছা ঠিক আছে, হুম তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করতে চলে যাচ্ছি, তোমরা হুম সবাই হুম। দেখতে পাবে স্ক্রিন শেয়ার। ওকে। আচ্ছা, আমাদের আজকের প্রথম ক্লাসটা আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হলো, আমি পাঠিয়ে দিচ্ছি, তোমরা পেয়ে গেছো আশা করছি স্টাডি মেটেরিয়ালটা। আমি ক্লাসটাতে আসি, আজকে তোমরা দেখতে পাবে চ্যাপ্টারটাতে আসবো আমরা। আচ্ছা, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আপার প্রাইমারি টেট 7 days ফ্রি ক্লাসেস, আজকের এই বিষয় দ্বিতীয় ভাষায় ইংরাজি। দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদেরকে আমি একটা জিনিস ক্লাস শুরু করার আগেই বলে দিচ্ছি, তোমরা হয়তো মাঝে মাঝে এই জিনিসটা একটু হয়তো দেখতে পাবে, এই জিনিসটা একটু ফেস করবে তোমরা, সেটা আমি বলে দিচ্ছি কেন। ধরো এই ব্যাপারটা, হুম হুম। তোমরা হয়তো লক্ষ্য করলে যে 1-2 সেকেন্ডের জন্য স্ক্রিনটা অফ হয়ে গিয়েছিল, কালো ব্ল্যাক হয়ে গিয়েছিল, তারপর আবার ফিরে আসবে। দেখতে পেলে তো প্রত্যেকে? হ্যালো, দেখতে পেলে তো? জি জি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটা হয় কি, একটু রিফ্রেশ মাঝে মাঝে দিতে হয়, রিফ্রেশ করতে হয় ওই 1-2 সেকেন্ডের জন্য। এটা হয়তো মাঝে মাঝে একটু আমাকে রিফ্রেশ করতে হবে, বা আমি এটা একটু ওই জন্য আগেই বলে দিলাম তোমাদেরকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা দেখো যে স্যার তো তোমাদেরকে আজকে শুরু হবার আগেই বলে দিয়েছে, আমাকেও ম্যাডাম একটু বলে দিতে বলেছে যে তোমাদের এই কোর্সটা হচ্ছে 2,999, কিন্তু ভর্তি ফিটা 999 দিয়ে তোমরা শুরু করতে পারবে। ঠিক আছে? আর স্যার একটু আগে যেটা বলে দিলেন যে যে নোটসটা তোমরা পাওনি, ওটা একটু যান্ত্রিক গোলযোগের জন্য, টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তো একটু আটকে আছে, ওটা তোমরা কালকের মধ্যেই পেয়ে যাবে। আর স্যার আবারও বলে দিচ্ছে, আমিও বলে দিচ্ছি, আমাকেও বলে দিতে বলেছে, তাই তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা ওই প্লে স্টোরে গিয়ে, হ্যাঁ, একদম লাস্ট পেজে একটা জিনিস দেওয়া আছে, তোমাদেরকে দেখিয়ে দিই, সেটা আমাকে একটু বলে দিতে বলেছে ম্যাডাম। যে এই যে দেখো, এই বি বর্ণ, বি আন্ডারস্কোর বর্ণ বা আন্ডারস্কোরটা না দিলেও হয়, প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করলেই কিন্তু অ্যাপটা পেয়ে যাবে। তোমরা ডাউনলোড করে নিয়ে তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন উত্তর গুলো, নোটস এর উপরে যা ভিত্তি করে যা প্রশ্ন উত্তর আছে সবই তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের আজকে প্রথম কথাবার্তা গুলো ছিল। আচ্ছা, এইবারে হচ্ছে আজকে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা দিয়ে আমরা শুরু করবো প্যারাগজি, সেটা হচ্ছে যে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। ঠিক আছে? তাহলে দেখো, এখানে আছে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। আচ্ছা, তাহলে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে, হ্যাঁ, শিখতে গেলে, আচ্ছা যেহেতু দেখো তোমাদের এটা ইংরেজিতে, অ্যাকচুয়ালি তো ব্যাপারটা ইংরেজিতে,
তো আমি যদি মাঝে মাঝে তোমাদেরকে একটু একটু ইংরেজি সেন্টেন্সও বলি আর সেটাকে যদি বাংলা করে দিই তোমাদের অসুবিধা নেই তো কোনো? হ্যালো, কোনো অসুবিধা না নেই তো? স্যার। Okay, না। ঠিক আছে। তোমরা কিন্তু তোমাদের ওই দিক থেকে একটু রেসপন্স করতে থাকবে আমাকে যে হ্যাঁ স্যার ঠিক আছে স্যার বা স্যার এটা আরেকবার একটু বলুন, তাহলে কি না ক্লাসটা অনেক বেশি লিভিং হয়ে উঠবে আর কমিউনিকেশনটা আরো বেশি সুন্দর হবে। তাহলে দেখো, হ্যাঁ, আজকের আমাদের প্রথম ক্লাসটা আমরা যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে যে প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ কোনো একটা ভাষাকে শেখাতে গেলে সেই ভাষাটার কিছু প্রিন্সিপাল আছে, কিছু নীতি আছে, সেটাকে আমরা সেই ভাষাটাকে শেখানোর কিছু প্রিন্সিপাল, কিছু নীতি আমরা দেখতে পাবো। সেই প্রিন্সিপালটা, হ্যাঁ, সেই প্রিন্সিপাল গুলো কি সেটা আমাদের শিখতে হবে। আছে এখানে বলছি যে প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। দেখো, এখানে ল্যাঙ্গুয়েজ বলতে পার্টিকুলারলি কোনো ল্যাঙ্গুয়েজের নাম উল্লেখ করা নেই, কিন্তু আমরা এটাকে ইংলিশ ধরে এগাবো, যেহেতু এটা আমাদের ইংরেজি ক্লাস, এটাকে আমরা ইংলিশ ধরে এগাবো। ঠিক আছে, যে এই ল্যাঙ্গুয়েজটা কি না, ইংলিশ। ইংলিশ ভাষা যদি আমরা কাউকে শেখাতে যাই তাহলে আমাদেরকে কি কি প্রিন্সিপাল ফলো করতে হবে, এবং এটা শুধু ইংলিশের ক্ষেত্রে নয়, নট অনলি উইথ ইংলিশ বাট অলসো উইথ অল ল্যাঙ্গুয়েজেস। ঠিক আছে, সমস্ত ল্যাঙ্গুয়েজেস এর ক্ষেত্রে মোটামুটি মোটামুটি ভাবে একই রকম প্রিন্সিপাল ফলো করে শিখতে হয়, আদার দ্যান আমার মাদার টাং, আমার শুধু মাতৃভাষাটাকে বাদ দিতে। আচ্ছা, প্রথমেই আমি চ্যাপ্টারটা শুরু করার আগে একটু ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমাদেরকে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিতে চাই। আই উড লাইক টু গিভ ইউ এ ব্রিফ ইন্ট্রোডাকশন রিগার্ডিং ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি সেটার উপরে আমি তোমাদের একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিতে চাই। অ্যান্ড হাউ ইজ আওয়ার মাদার টাং ডিফারেন্ট ফ্রম আদার ল্যাঙ্গুয়েজেস টু আস, আমাদের কাছে আমাদের মাদার টাং অন্যান্য ভাষাদের থেকে কেন আলাদা সেটা আমি একটুখানি তোমাদেরকে বলবো। আচ্ছা দেখো, যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার বা শেখানোর, যদি আমরা শেখাতে চাই কাউকে বা আমরা যদি শিখতে চাই, তার কতগুলো নীতি নিয়ম মেনে আমাদেরকে এগাতে হবে। কিন্তু when it comes to learning our mother tongue, we do not follow many principles. আমরা যদি আমাদের মাদার টাং শেখার ব্যাপারটাতে আসি, মাতৃভাষা শেখার ব্যাপারটাতে আসি, তখন খুব বেশি প্রিন্সিপাল আমাদেরকে ফলো করতে হয় না। একটু আগে ওই জন্য বলেছি যে আমাদের মাতৃভাষাটাকে বাদ দিলে অন্যান্য যে ভাষা আছে ইনক্লুডিং ইংলিশ অলসো, ইংলিশকে ধরে নিয়ে ইনক্লুডিং ইংলিশ অবভিয়াসলি, ইংলিশকে যদি ধরে নিই, আমাদের মাতৃভাষার সাথে তাদের কি পার্থক্য। দেখো, প্রথমত আমাদের মাতৃভাষা বেশিরভাগই ওয়েস্ট বেঙ্গলে আমরা যারা বাস করি, আমাদের মাতৃভাষা কিনা বেঙ্গলি, আমাদের মাতৃভাষা কিনা বেঙ্গলি। বাংলা শেখার সময় আমাদেরকে খুব বেশি কিনা প্রিন্সিপাল ফলো করতে হয় না, খুব বেশি গ্রামার বই ফলো করতে পারলে ভালো, অফকোর্স ভালো, কিন্তু বাংলা আমরা শুনতে শুনতে শিখে যাই। তার কারণ আমরা জন্মাই কিনা বাংলা অ্যাটমসফিয়ারের মধ্যে আমরা জন্মাই, বেঙ্গলি অ্যাটমসফিয়ারে জন্মাই, যেখানে উই গেট মেনি পিপুল অর এ নাম্বার অফ পিপুল হু স্পিক বেঙ্গলি। আমরা অনেক মানুষকে পাই যারা কিনা বাংলা কথা বলে, ইনক্লুডিং আওয়ার প্যারেন্টস, আওয়ার গ্র্যান্ডফাদার্স, আওয়ার গ্র্যান্ডমাদার্স এটসেট্রা। আমাদের বাবা মা থাকে তার মধ্যে, আমাদের ঠাকুমা ঠাকুরদারা থাকে তার মধ্যে। সুতরাং বাংলাটা আমরা খুব সব, যার যেটা মাতৃভাষা, কারো ধরো হিন্দি মাতৃভাষা, সে তার পরিবারের মানুষদেরকে পেয়ে যায়, তার কারণ কিনা তার পরিবারের মানুষেরা হিন্দিতে কথা বলে, তাই হিন্দি শুনতে শুনতে কিনা তারা ভাষাটাকে আয়ত্ত করে ফেলে, রপ্ত করে ফেলে। অ্যান্ড এ ডে কামস হোয়েন দে ক্যান স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ, এবং একটা দিন আসে যখন তারা সেই ভাষাটাকে বলতে পারে। বাংলার ক্ষেত্রেও একই ব্যাপার, এটা শুধুমাত্র নিজেদের মাতৃভাষার ক্ষেত্রে। কিন্তু যদি আমরা অন্য কোনো ভাষা শিখতে চাই বা শেখাতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সাম আদার ল্যাঙ্গুয়েজ দেন আওয়ার মাদার টাং, ইফ ইউ টিচ সাম আদার ল্যাঙ্গুয়েজ দেন আওয়ার মাদার টাং, আমাদের মাতৃভাষাকে বাদ দিয়ে যদি অন্য কোনো ভাষাকে আমরা শিখতে চাই, তখন অবশ্যই আমাদেরকে কিছু কিছু প্রিন্সিপাল ফলো করতেই হবে। তার কারণ কি না, উই ডোন্ট হ্যাভ মেনি পিপুল হু স্পিক ইন দোজ ল্যাঙ্গুয়েজেস। আমরা খুব বেশি মানুষ কিন্তু পাই না যারা ওই ভাষাতে কথা বলে। যেমন এবার আসছি আমি সরাসরি ইংরাজিতে চলে আসবো। ধরো আমরা যদি ইংরাজি শিখতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, উই হ্যাভ টু ফলো সাম প্রিন্সিপাল। আমাদেরকে কিছু প্রিন্সিপাল কিন্তু ফলো করতেই হবে। এটা পিছনে কারণটা কি না, আমরা বাড়িতে খুব বেশি ইংরেজি বলা মানুষ খুব একটা পাই না। কিছু কিছু ফ্যামিলিতে হয়তো হয়, বাট সব ফ্যামিলিতে তো এটা হয় না। কি বললাম এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পারলে? প্রত্যেকে বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, সকলে রেসপন্স করবে কিন্তু যে হ্যাঁ স্যার, ঠিক আছে। এইবারে আমি বলে দিচ্ছি যে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, এই ল্যাঙ্গুয়েজটা বলতে এবার এখান থেকে আমরা ইংরেজিটাকে ধরে নেবো, এবং হ্যাঁ প্যারালালি বেশ আরো কয়েকটা ল্যাঙ্গুয়েজের নাম আমি নিয়ে আসবো উদাহরণ হিসেবে বোঝানোর জন্য। তাহলে চলো এবার আমরা সরাসরি নাও উইল এন্টার দ্য টপিক and we will enter the chapter as well. আমরা চ্যাপ্টারটার মধ্যে সরাসরি ভাবে এবারে ঢুকে যাবো। দেখো কি বলছে।
আচ্ছা, আজকের নোটসটাতে আমি শুধুমাত্র ইংরেজি রেখেছি, কিন্তু পরের বারের এই নোট আমি দেখছি এই পরের বারের নোটস গুলো বা এই নোটসটাকে আমি দিয়ে দেবো। এই তোমাদের কি করবো, ইংরেজির সাথে এটা যেটা বঙ্গানুবাদ বাংলাতে যেটা, সেটাও কি দিয়ে দিলে তোমাদের সুবিধা হবে? তোমরা আমাকে সেটা বলো, নাকি ইংরেজিতেই থাকবে? হ্যাঁ স্যার, সুবিধা হবে। সুবিধা হবে, বাংলাটা দিয়ে দিলে সুবিধা হবে, তাই তো? হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই নোটটাই আজকে তোমাদের যখন আমি পড়াচ্ছি, এটা তো শুধু তোমরা ইংরেজিতেই পাবে, বাট এরপরে প্রত্যেকটা নোটসে ইংরেজিটার সাথে সাথে বাংলাটা থাকবে, ইভেন কোশ্চেন অ্যান্সারও যেগুলো থাকবে দেবো আমি, সেখানে কোশ্চেনটা ইংরেজিতে, ব্র্যাকেটে তার বাংলাটা থাকবে, এবং অ্যান্সার ব্র্যাকেটে তার বাংলাগুলো থাকবে। ঠিক আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে চলো, তাহলে আজকে আমাদের শুরু করা যাক প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ ভাষা শেখানোর কিছু নিয়ম নীতি। দেখা যাক কি নিয়ম ফলো করে আমাদেরকে এগাতে হবে। ল্যাঙ্গুয়েজ টিচিং ফলোজ সাম ইম্পর্টেন্ট রুলস দ্যাট হেল্প স্টুডেন্টস লার্ন বেটার। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ টিচিং ফলোজ সাম ইম্পর্টেন্ট রুলস, অর্থাৎ ভাষা শেখার কিছু গুরুত্বপূর্ণ রুল, কিছু পদ্ধতি, কিছু নিয়মকে ফলো করে, দ্যাট হেল্প স্টুডেন্টস লার্ন বেটার, যে পদ্ধতিগুলো, যে নিয়মগুলো স্টুডেন্টসদেরকে সেই ভাষাটা যাতে আরো ভালো করে শিখতে পারে, তা সেই ব্যাপারটাতে কিনা সাহায্য করে। ঠিক আছে, তাহলে বলতে চাইছি যে আমরা যখন কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সাম ল্যাঙ্গুয়েজ, তখন কিনা উই হ্যাভ টু ফলো সাম ইম্পর্টেন্ট রুলস, আমাদের কিছু ইম্পর্টেন্ট রুলস, কিছু গুরুত্বপূর্ণ রুলস ফলো করতে হয়, কিছু গুরুত্বপূর্ণ রুলস আমাদেরকে কিনা ফলো করতে হবে। হয় দ্যাট হেল্প স্টুডেন্টস লার্ন বেটার, যেটা স্টুডেন্টদেরকে কিনা সেই ভাষাটা আরো ভালো করে শিখতে সাহায্য করে। হেল্প মানে কি সাহায্য করা। এবার আমি বলে দিচ্ছি যে ভাষাটা আমরা ইংলিশ ধরে এগাবো, আমরা ইংলিশ ধরে এগাবো। ঠিক আছে, দেখো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শুড হ্যাভ এ পারপাস। প্রথমে কি না, একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদের কয়েকটা জিনিস প্রথমে মাথায় রেখে শিখতে হবে। কেন, হোয়াই শুড উই লার্ন এ ল্যাঙ্গুয়েজ, আমরা কেন একটা ভাষা শিখবো? একটা ভাষা শেখার পিছনে তো নিশ্চয়ই কোনো উদ্দেশ্য থাকে আমাদের। এমনকি যখন আমরা আমাদের মাতৃভাষা বাংলা শিখি, শুনে শুনে শিখি, ওকে, তখন একটা উদ্দেশ্য কাজ করে। কারণ কিনা আমরা যদি বাংলা না শিখি, না বুঝতে পারি, তাহলে আমরা কারোর সাথে কথাও বলতে পারবো না। ঠিক আছে, আমাদের আশপাশে যে মানুষগুলো বাস করে, আমরা তাদের সাথে কথা বলতে পারবো না। অর্থাৎ যে কোনো ভাষা শেখার একটা কিনা পারপাস থাকে। তাহলে এবার কি বলছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শুড হ্যাভ এ পারপাস, প্রথমে ল্যাঙ্গুয়েজের কিনা একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য থাকা উচিত। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শুড হ্যাভ এ পারপাস, শুড মানে হচ্ছে উচিত, শুড মানে হচ্ছে উচিত। তাহলে ল্যাঙ্গুয়েজের একটা কিনা উদ্দেশ্য থাকা উচিত। স্টুডেন্টস মাস্ট নো হোয়াই দে আর লার্নিং এ ওয়ার্ড, সেন্টেন্স অ্যান্ড গ্রামার পয়েন্ট। তাহলে এক্ষুনি বলেছি কথাটা, আবারও এখানে বলা আছে স্টুডেন্টস মাস্ট নো, স্টুডেন্টসদের অবশ্যই জানতে হবে, হোয়াই দে আর লার্নিং এ ওয়ার্ড, যে তারা কেন একটা ওয়ার্ড একটা শব্দ তারা কেন শিখছে। লার্নিং এ সেন্টেন্স, একটা বাক্য তারা কেন শিখছে। অর গ্রামার পয়েন্ট, অর্থাৎ যে গ্রামার রয়েছে সেটা কেন তারা শিখছে। এইটা আগে স্টুডেন্টদেরকে জানতেই হবে। যখন একটা আমরা ভাষা শিখতে যাই, তখন কিনা তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট লাইন আমরা পেয়ে গেলাম, যে একটা ভাষা শিখতে গেলে ওয়ার্ড শিখতে হয়, সেন্টেন্স শিখতে হয়, আর গ্রামার পয়েন্ট শিখতে হয়, মানে গ্রামার শিখতে হয়। তাহলে কেন একটা স্টুডেন্ট একটা ওয়ার্ড শিখবে, কেন সেন্টেন্স লেখা শিখবে বা বলা শিখবে বা গ্রামার সে কেন শিখবে? টিচার শুড টিচ ল্যাঙ্গুয়েজ থ্রু রিয়াল সিচুয়েশন। আচ্ছা, এবারে শিক্ষক মহাশয়রা কি করবেন, শিক্ষক শিক্ষিকেরা শুড টিচ ল্যাঙ্গুয়েজ থ্রু রিয়াল সিচুয়েশন, যে তারা যখন কোন স্টুডেন্টকে কোন ভাষা শেখাবে, ধরো ইংরেজি ভাষাটা শেখাবে, ধরো আমি তোমাদেরকে ইংরেজি শেখাচ্ছি, ঠিক আছে, সেটা যেন বাস্তব পরিস্থিতির মধ্যে পড়ে। অর্থাৎ আমি শেখাতে গিয়ে এমন যেন কিছু না শেখাই যেটা অবাস্তব জিনিস হয়ে যাবে, নট থ্রু আইসোলেটেড সেন্টেন্সেস। হ্যাঁ, তাদের যাতে রিয়াল সিচুয়েশন থাকে, আর যেন শেখানোটা নট থ্রু আইসোলেটেড সেন্টেন্সেস হয়, মানে যেন কাটা কাটা সেন্টেন্স না হয়, মানে অগোছলা যেন সেন্টেন্স না হয়। এবারে পুরো ব্যাপারটাকে আমি তোমাদেরকে বোঝাবো। দেখো, বলছি যে যখনই একটা কোনো ল্যাঙ্গুয়েজ আমরা শিখবো, তার কিন্তু একটা উদ্দেশ্য থাকা উচিত, যে কেন আমি এই ল্যাঙ্গুয়েজটা শিখছি। ধরো, হোয়াই শুড উই লার্ন ইংলিশ দিস ডেজ, আজকের দিনে কেন আমরা ইংরেজি শিখবো? বিকজ ইংলিশ হ্যাজ বিকাম অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টুডে। আজকের এই ইংরেজি কিনা একটা আন্তর্জাতিক ভাষা হয়ে দাঁড়িয়েছে। এটা হচ্ছে ইংরেজি শেখার হচ্ছে কিনা ফার্স্ট একটা পারপাস। এটা তো একটা পারপাস আছে। এছাড়া ইংলিশ ইজ টট ইন এভরি স্কুল, ইন এভরি কলেজ অ্যান্ড ইন এভরি ইউনিভার্সিটি। ইংরেজি কিনা প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পড়ানো হয়। সুতরাং সুতরাং যেহেতু ইংলিশ স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ানো হয়, তাই ইংরেজি আমাদেরকে শিখতেই হবে। সে আমরা টিচার হিসেবেই যাই অথবা স্টুডেন্ট হিসেবেই সেখানে যাই, আমাদেরকে ইংরেজি শিখতে হবে। এছাড়া ইংরেজির
যে কোনো অফিসিয়াল কাজ ইংরেজিতেই আজকের দিনে হচ্ছে আমাদের দেশে অন্তত। হ্যাঁ, 90% কাজ সবই কিনা ইংলিশে হয়, হয়তো ইংরেজি শেখার একটা পারপাস রয়েছে। তাহলে এইটা হচ্ছে ইংরেজি শেখার পারপাস। এছাড়া কি না, ধরো একটা দেশেতে, হ্যাঁ ধরো ধরো একটা দেশেতে, সাপোজ ইমাজিন এ কান্ট্রি হোয়ার দেয়ার আর সো মেনি ল্যাঙ্গুয়েজ। যেমন আমাদের ইন্ডিয়ায়, ধরো আমাদের ভারতবর্ষ একটা দেশ, এই ভারতবর্ষেতে আর মোটামুটি 28টা স্টেটসে 28 রকমের ল্যাঙ্গুয়েজ রয়েছে। এবারে ইট ইজ নট পসিবল ফর এ পার্সন টু লার্ন 28 ল্যাঙ্গুয়েজেস। একটা মানুষের পক্ষে 28 রকম ভাষা তো শেখা সম্ভব নয়। কারোর মাতৃভাষা বাংলা, কারোর হিন্দি, কারোর পাঞ্জাবি, কারোর উড়িয়া, কারোর বিহারি, কারোর তামিল, কারোর তেলেগু, এত ভাষা তো শেখা সম্ভব নয়, নট পসিবল এট অল। এবারে যেহেতু ইংরেজি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন হয়ে দাঁড়িয়েছে, আন্তর্জাতিক ভাষা, যোগাযোগের ভাষা হয়ে দাঁড়িয়েছে, তাই কিনা ইংরেজি শিখলে কি হয় না, ইংরেজির মাধ্যমে মানুষের সাথে কমিউনিকেট করা যায়, খুব সহজ করে কমিউনিকেট করা যায়। যেমন সাউথের দিকে যত দেশ রয়েছে, সাউথের দিকে দেশগুলোতে ওরা কিন্তু ইংরেজিতেই কথা বলে, মানে ওদের ল্যাঙ্গুয়েজটা আদার দ্যান দেয়ার মাদার টাং, দে স্পিক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলে। এবারে তামিল, তেলেগু, মালায়ালাম এত ভাষা তো আমাদের পক্ষে শেখা সম্ভব নয়, বিকজ দে আর ভেরি ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজেস। আই হ্যাভ হার্ড, আমি শুনেছি যেটা এগুলো খুব কঠিন ভাষা। এবারে ওরাও ইংরেজিতে কথা বলে, এখান থেকে যদি কেউ ইংরেজি শিখে নেয়, তাহলে ওদের সাথে কিনা কমিউনিকেট করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখার হচ্ছে প্রথম পারপাসটা। প্রত্যেকে বুঝতে পারলে এই পর্যন্ত যা বললাম? এই পর্যন্ত যা বললাম সব বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, বাকিরা একটু বলো, বাকিরা বলো। হ্যাঁ স্যার। হ্যালো, ওকে। তারপর Yes. দেখো স্টুডেন্ট, আচ্ছা আচ্ছা, ওকে, ভেরি গুড। তারপর দেখো স্টুডেন্টস মাস্ট নো হোয়াই দে আর লার্নিং এ ওয়ার্ড, এ সেন্টেন্স এন্ড এ গ্রামার পয়েন্ট। স্টুডেন্টসদেরকে অবশ্যই জানতে হবে যে তারা কেন একটা শব্দ শিখছে, একটা সেন্টেন্স শিখছে, গ্রামার পয়েন্ট শিখছে, গ্রামার শিখছে। দেখো সেন্টেন্স সব প্রথমে একটা একটা ধরে ধরে শেখাবো। কেন একটা শব্দ শেখা আমাদের পক্ষে খুব ইম্পর্টেন্ট, যে আমরা ঠিক শিখছি কিনা। ধরো আমি খুব সহজ একটা, আই এম গিভিং এ ভেরি ইজি এক্সাম্পল, আমি তোমাদেরকে একটা খুব সহজ এক্সাম্পল দিচ্ছি। ধরো আমার খুব জল পিপাসা পেয়েছে, জল মানে কি, ওয়াটার। জলের ইংরেজিতে কিনা ওয়াটার। আমার খুব জল পিপাসা পেয়েছে, এবার আমি যদি কাউকে বলি যে আমাকে একটু জল দাও, গিভ মি সাম, গিভ মি, গিভ মি সাম, এইবারে সাম তারপরে কি, সাম, গিভ মি সাম তারপরে কি, আমাকে তো বলতে হবে যে জল, আমাকে একটু জল দিন বা জল দাও। তাহলে এই জলের ইংরেজিটা আমাকে তো শিখতে হবে, সেই জলটা কিনা ওয়াটার, জলের ইংরেজি কিনা ওয়াটার। এই যখনই ওয়াটারটা আমরা বলা শব্দটা শিখলাম, তখনই কিনা আমরা কিনা যাকে বলছি সে বুঝতে পারবে যে আমি তার কাছ থেকে কি চাইছি, হোয়াট ডু আই ওয়ান্ট ফ্রম দ্যাট পার্সন, সেই মানুষের কাছ থেকে আমরা কি চাইছি। আচ্ছা, ধরো এই ওয়ার্ডটা হচ্ছে শুধু একটা, এই ওয়াটারটা শুধু একটা ওয়ার্ড, আর গিভ মি সাম ওয়াটার এটা হচ্ছে পুরোটা একটা সেন্টেন্স, এটা একটা পুরোটা সেন্টেন্স। সেন্টেন্স শেখার আগে ওয়ার্ড শেখাটাও ইম্পর্টেন্ট। আগে দরকার হচ্ছে ওয়ার্ড শেখা, কারণ আমি যদি পুরো সেন্টেন্স বলতে নাও পারি, আমি জলের দিকে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে পারি যে আমাকে, মানে হাত দিয়ে বা এদের বুঝিয়ে দিতে পারি যে আমাকে ওই ওয়াটার একটু দিন, এইটুকু বললেও মোটামুটি ভাবে সে আন্দাজ করে দিতে পারবে। তাহলে বুঝতে পারছো, হ্যাঁ বুঝতে পারছো যে ওয়ার্ড শেখাটা কতটা ইম্পর্টেন্ট, ওয়ার্ড শেখাটা কতটা ইম্পর্টেন্ট। ওয়ার্ড আমাদেরকে প্রথমে শিখতেই হবে। ধরো বাবা, আমাদের বাবাকে বলি বাবা, মাকে বলি মা, এটা আমাদেরকে শিখতে হবে। উই কল আওয়ার ফাদার ফাদার, উই কল আওয়ার মাদার মাদার। তাহলে বাবাকে বাবা বলে ডাকতে হয়, এটা শিখতে হয়। বাবা ইংরেজি হচ্ছে বাংলাতে বাবা বা পিতা, ইংরেজিতে ফাদার বা ড্যাড, মা হচ্ছে মাদার অথবা মম। তাহলে এই ওয়ার্ড গুলো কিন্তু শিখতে হয়। এবার ধর আমি যদি কাউকে বলতে চাই যে হ্যাভ ইউ সিন মাই মম, হ্যাঁ তুমি তোমার মাকে দেখেছো, তাহলে এবারে মম, এই যে ওয়ার্ড, এই মম মানে যে মা, এইটা তো আমাদেরকে জানতে হবে। এইটা যদি না জানি, তাহলে আমরা তো আমরা এক্সপ্রেস করে মানুষকে বলতে পারবো না পরিষ্কার করে যে আমি কাকে অ্যাকচুয়ালি কার কথা আমি বলছি। তাহলে ওয়ার্ড শেখাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আগে এবার আমরা প্রথমে ওয়ার্ড কিনা সহজ সহজ ওয়ার্ড দিয়ে শুরু করি শেখা, তারপর আস্তে আস্তে কিনা আমরা ডিফিকাল্ট ওয়ার্ড দিতে যাই। আমরা কিনা ডিফিকাল্ট ওয়ার্ড প্রথমে ওয়ার্ড যখন শেখাচ্ছে, এবারে আমরা যখন কাউকে ইংরেজি ওয়ার্ড শেখাবো, প্রথমে আমরা তাকে
সহজ উই উইল স্টার্ট উইথ ইজি ওয়ার্ড, ভেরি কমন প্লেস ওয়ার্ড। আমরা কিনা প্রথমে কিনা সহজ সহজ শব্দ দিয়ে তাকে শেখাবো, তারপরে কিনা কঠিন শব্দতে যাবো। ধরো সহজ, ইজি, ইজি, ইজি মানে কিনা সহজ। আগে এইটা শেখাবো, আগে ইজি জিনিসটা শিখে যাবে। ইজি মানে কিনা সহজ, এরপরে ইজির আর একটা ইংরেজি হয়, সেটা কিনা কমন প্লেস। কমন প্লেস, দেখো কমন প্লেস মানে সহজ, আবার এবার কমন প্লেস মানে সহজ শিখে গেলাম, এবার এই কমন প্লেসের আর একটা বাংলা হয়, সেটা হচ্ছে কিনা সাধারণ। দেখো তাহলে আস্তে আস্তে কিনা আমরা কঠিন ওয়ার্ড, সহজ ওয়ার্ড থেকে কঠিনে যাবো। প্রথমে আমরা ইজি সহজ শিখেছিলাম, ইজি মানে সহজ, এটাও শব্দটাও সহজ, আগে তার সহজটা শিখে নিলাম যে ইজি মানে সহজ। তারপরে আমরা ডিফিকাল্ট সহজ, ইজিটা সেটা হয়ে যাওয়ার পরে এবার আমরা একটু একটু ডিফিকাল্ট ওয়ার্ড আসবো, সেটা কিনা কমন প্লেস। কমন প্লেস মানেও সহজ, আবার কমন প্লেসের আর একটা বাংলা কি হয় না সাধারণ। তাহলে আমাদেরকে ওয়ার্ড শিখতে হবে, কিন্তু ওয়ার্ড প্রথমে কিভাবে শিখতে হবে না, প্রথমে সহজ দিয়ে শুরু করে তারপরে আমরা আস্তে আস্তে ডিফিকাল্ট ওয়ার্ডের দিকে যাবো। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পারলে? প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, বাকিরা বাকিরা সব শুনছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে কি না আমাদেরকে শিখতে হবে যে কেন আমরা এবার কেন আমরা সেন্টেন্স শিখবো, সেন্টেন্স লেখা কেন শিখবো, সেন্টেন্স লেখা শিখতে হবে, বা সেন্টেন্স লেখা কেন শিখবো, বা সেন্টেন্স বলা কেন শিখবো। ওয়ার্ড শিখলাম ঠিক আছে, তারপরে এবারে ওয়ার্ড গুলোকে জুড়ে জুড়ে আমাদেরকে সেন্টেন্সে নিয়ে আসতে, বাক্যতে নিয়ে আসতে। বাক্যতে যদি আমরা নিয়ে আসতে পারি, আমরা নিয়ে কথা বলতে পারবো না। শুধু যদি আমরা জলেই আটকে থাকি, যে ওয়াটারেই আটকে থাকি, তাহলে কিন্তু আমরা কথা বলতে পারবো না। হ্যাঁ, এবারে জল শব্দটাকে ব্যবহার করে, জল বা ওয়াটার, জল এই যে শব্দটা, এটাকে ব্যবহার করে আমরা সেন্টেন্স হিসেবে ব্যবহার করার চেষ্টা করবো, যে আমাকে জল দাও, বা জল আমাদের জীবন, বা আমার জল দেখলে ভয় লাগে, এটসেট্রা। অর্থাৎ স্টুডেন্টস কে এই তাহলে ওয়ার্ড আর সেন্টেন্স দুজনেরই বেসিক কাজ কি হচ্ছে, বেসিক ফাংশন কি? তাহলে এখানে এসে এবার আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ড আর সেন্টেন্স এই দুজনেরই বেসিক কাজটা কি? বেসিক বেসিকটা কি না, এটা আমাদের মনের ভাব প্রকাশ করতে সাহায্য করে। ঠিক আছে, আমাদের মনের যে ভাবটা, আমাদের যে মাইন্ড, যে মনটা, সেটাকে এক্সপ্রেস করতে সাহায্য করে, প্রকাশ করতে সাহায্য করে। ওয়ার্ডের মধ্যে দিয়ে আমরা যেটা বলতে চাইছি সেটাকে আমরা এক্সপ্রেস করতে পারি, সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা যেটা বলতে চাইছি সেটা এক্সপ্রেস করতে পারি। ওয়ার্ডে ছোট করে প্রকাশ করতে পারি, আর সেন্টেন্সে পুরোটা প্রকাশ করতে পারি। বুঝতে পারছি? তাহলে ওয়ার্ড আর সেন্টেন্সের বেসিক ফাংশন হচ্ছে একই। ওয়ার্ড আর সেন্টেন্সের বেসিক ফাংশনটা হচ্ছে একই, সেটা কিনা এইগুলোর মধ্যে দিয়ে আমরা নিজেদের মনের ভাবটা প্রকাশ করি। জল বলে, ওয়াটার বলে আমরা জল বোঝাই, মনের ভাব প্রকাশ করতে আমরা জল বেঁচে। ডিফিকাল্ট বললে আমরা বোঝাই যে কিনা এটা কঠিন জিনিস, আমাকে আরেকবার বোঝাও, আমার বুঝতে পারছি না। ঠিক আছে, আর সেন্টেন্স কিনা আই উইল গো টু মার্কেট, আমি মার্কেটে যাবো, বাজারে যাবো, এটা বলে কিনা ধর আমি যদি বলি যে নো আই হ্যাভ নো টাইম নাও, আই হ্যাভ টু গো টু মার্কেট, না আমার হাতে এখন সময় নেই, আমাকে বাজারে যেতে হবে। তাহলে যখন সেন্টেন্সটা বলছি, সেন্টেন্স বলে কিনা আমি মনের ভাবটা প্রকাশ করলাম মানুষের কাছে, যে আমার হাতে এখন সময় নেই, আমি কিনা বাজারে যাবো। তাহলে ওয়ার্ড আর সেন্টেন্সের বেসিক ফাংশন হচ্ছে, হ্যাঁ, এক্সপ্রেসিং আওয়ার মাইন্ডস, এক্সপ্রেসিং আওয়ার থটস, আমাদের মনের যে ভাবনা চিন্তা সেটাকে আমরা প্রকাশ করি। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারলে প্রত্যেকে? হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, স্টুডেন্টস মাস্ট নো হোয়াই দে আর লার্নিং এ ওয়ার্ড, সেন্টেন্স এন্ড গ্রামার পয়েন্ট। তাহলে স্টুডেন্টস কে অবশ্যই জানতে হবে যে কেন তারা শব্দ শিখবে, কেন তারা সেন্টেন্স শিখবে, তাহলে শব্দ কেন শিখবো, সেন্টেন্স কেন শিখবো বুঝিয়ে দিয়েছি। আর কিনা গ্রামার পয়েন্ট, গ্রামার পয়েন্ট আছে। এই গ্রামার পয়েন্ট হচ্ছে প্রত্যেক ভাষারই একটা করে গ্রামার থাকে, ব্যাকরণ থাকে। ইচ ল্যাঙ্গুয়েজ হ্যাজ ইটস গ্রামার, প্রত্যেক ভাষার একটা করে গ্রামার থাকে। এবার নিজেদের মাতৃভাষার ক্ষেত্রে আমরা গ্রামার অতটা শিখি না, কারণ এটা যেহেতু আমরা শুনতে শুনতে শিখে ফেলি। ঠিক আছে, কিন্তু গ্রামার শিখলে কি হয়, গ্রামার শিখলে কিনা ল্যাঙ্গুয়েজটা আরো বেশি পলিশ হয়। ঠিক আছে,
ল্যাঙ্গুয়েজটা আরো বেশি পলিশ হবে, আরো বেশি স্ট্যান্ডার্ড হবে, আরো বেশি স্মার্ট হবে, ঠিক আছে? আমরা যে ইংরেজিতে যদি আমরা গ্রামার শিখি, তাহলে কিনা হ্যাঁ আবার ইংলিশ উইল বি স্মার্টার, আমাদের ইংরেজিটা কিনা অনেক বেশি স্মার্ট হয়ে যাবে, ঠিক আছে? আমরা পরিষ্কার করে বুঝিয়ে বলতে পারবো, লোকেও শুনলে ভালো ভালো বলবে যে হ্যাঁ ভালো বলছি। গ্রামারটা শিখতে হবে। এইবারে দেখো আমি বারবার যেটা বলছি যে মাতৃভাষার ক্ষেত্রে প্রথমে গ্রামার দিয়ে শুরু করতে হয় না, আমরা তো শুনতে শুনতে শিখি, তারপরে কেউ যদি বাংলা ব্যাকরণ পড়ে পড়ে যদি ভালো করে শেখে, তাহলে তার বাংলাটা কিনা আরো বেশি পলিশ হবে, আরো বেশি স্মার্ট হবে, আরো সুন্দর হবে। কিন্তু যখন এটা বিদেশি কোনো ভাষা হবে বা আমাদের দেশেরও অন্য কোনো যদি ভাষা হয়, যদি ইংরেজি ভাষা হয়, তখন কিন্তু আমাদেরকে গ্রামারটা দিয়ে শুরু করতে হবে। এবং তোমরা স্কুলে যখন পড়েছো দেখেছো যে 5-6 থেকে কিন্তু গ্রামার পড়ানো শুরু করে দেওয়া হয়। এখন গ্রামার কি না, গ্রামার কি করবে, আমাদেরকে ওয়ার্ডের সাথে পরিচিত করবে, ওয়ার্ড জিনিসগুলো কি, সেখানে নাউন আছে, প্রোনাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, ভার্ব আছে, প্রেপোজিশন আছে, আর্টিকেল আছে। তারপরে আমাদেরকে টিচার্সে কি শিখিয়েছে, তোমাদেরকে টিচার্সে কি শিখিয়েছিল, আস্তে আস্তে সেন্টেন্স লেখা শিখিয়েছে, যেখানে সিম্পল সেন্টেন্স আছে, কমপ্লেক্স সেন্টেন্স আছে, কম্পাউন্ড সেন্টেন্স আছে। তাহলে গ্রামারটা শিখতেই হবে আমাদের। আমরা গ্রামার না শিখলে শিখতে পারবো না। যদি ইংরেজি শিখতে চাই বা অন্য কোনো ভাষা শিখতে চাই, সেই ভাষার আগে ব্যাকরণ আমাদেরকে শিখতে হবে, ওইটাকে বলা হয়েছে গ্রামার পয়েন্ট। আচ্ছা, তারপরটা কি বলছে, টিচার শুড টিচ ল্যাঙ্গুয়েজ থ্রু রিয়াল সিচুয়েশন, তাহলে নট থ্রু আইসোলেটেড সেন্টেন্সেস। টিচারদের এবার যেটা করণীয়, যে স্টুডেন্টদেরকে যারা, যদি আমি একজন টিচার হই, তোমাদেরকে যদি ইংরেজি শেখাই, তাহলে আমার প্রথম কোনটা করা উচিত হবে, যে আমি রিয়াল সিচুয়েশন থেকে তোমাদেরকে, রিয়াল সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমাদেরকে শেখাবো। অর্থাৎ শেখানোর সময় আমি তোমাদেরকে এমন সেন্টেন্সেস বলবো যে সেন্টেন্স গুলো খুব রিয়াল, সত্যিকারের সেন্টেন্স বলে মনে হবে, নট থ্রু আইসোলেটেড সেন্টেন্সেস। আইসোলেটেড সেন্টেন্সেস মানে, ধরো আমি যদি আইসোলেটেড সেন্টেন্স মানে কাটা কাটা সেন্টেন্স, ধরো যদি বলা হয়, আমি যদি বলি যে আই, কখনো বলছি আই গো বলে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, আর কিছু বলছি না, কিন্তু এগুলো সেন্টেন্স, আমি যাই, ঠিক আছে, ইটস ওকে, আমি যাই ভালো। কিন্তু যদি ধরো আমি আরেকটু বলতাম, আরেকটু যদি বলি যে আই গো টু এ মুভি, হ্যাঁ, তাহলে কি হলো না, আমি একটা সিনেমা দেখতে যাই, ঠিক আছে, আই গো টু এ মুভি, হুম, ধরো আই গো টু এ মুভি এভরি মান্থ, যে আমি আরেকটু বাড়াই, এভরি মান্থ, আমি প্রত্যেক মাসে একটা করে সিনেমা দেখতে যাই। তাহলে দেখো, যখন আমি কাটা কাটা সেন্টেন্স, প্রথমে বলেছিলাম যে আই গো, এটা কাটা সেন্টেন্স, আমি যাই, ঠিক আছে, ইটস ওকে। কিন্তু যদি আমি গোটা গোটা সেন্টেন্স দিয়ে যদি সেন্টেন্সটাকে বলি করি, তাহলে কিনা সেন্টেন্সটা আরো বেটার সেন্টেন্স হচ্ছে, যে আই গো টু মুভি এভরি মান্থ, আমি প্রত্যেক মাসে একটা করে সিনেমা দেখতে যাই। যদি আমি এটা করি না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। অর্থাৎ টিচার যখন পড়াবে, সে কিনা কোনো আইসোলেটেড সেন্টেন্স দেবে না, এটা কাটা কাটা ছোট ছোট সেন্টেন্স দেবে না, সে আস্তে আস্তে কিনা লম্বা লম্বা সেন্টেন্স দিলে সহজ হবে, সেন্টেন্স গুলো বেশি ডিফিকাল্ট হওয়ার দরকার নেই, কিন্তু সেটা কিনা রিয়াল সিচুয়েশন সেন্টেন্স হয়। যেমন ধরো আমি এক্ষুনি যে এক্সাম্পলটা তোমাদের দিলাম, যে আই গো টু মুভি এভরি মান্থ, বা ধরো আমি যদি বলি যে আই গো টু মার্কেট এভরি ডে, আমি প্রত্যেকদিন বাজারে যাই, এটা কিনা রিয়াল সেন্টেন্স, এটা কিনা রিয়াল সেন্টেন্স, কারণ সত্যি সত্যি মানুষকে বাজারে যেতে হয়, বুঝতে পেরেছো? মানুষকে সত্যি সত্যি কিনা বাজারে যেতে হয়। কিন্তু এট দ্য সেম টাইম এমন কোন সেন্টেন্স টিচারের বলা, মানে এক্সাম্পল সেন্টেন্স হিসেবে দেওয়া উচিত নয়, অন্তত প্রথম দিকে বিশেষ করে যখন সে শেখাচ্ছে, যেগুলো কি না হাইপোথেটিক্যাল সেন্টেন্স। হাইপোথেটিক্যাল সেন্টেন্স মানে কল্পনা প্রবণ বাক্য। ধরো কল্পনা প্রবণ বাক্য লাগে, ধরো আমি যদি বলি যে আমি যদি পাখি হতাম, আই উইশ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, এটাও হয়, কিন্তু এগুলো কল্পনা প্রবণ বাক্য, এগুলো রিয়াল সেন্টেন্স হচ্ছে না, এগুলো পরের দিকে আসবে। কিন্তু প্রথমে যখন শেখানো শুরু করবে, তাকে ভালো করে ওয়ার্ডের সাথে পরিচিত করাবে, তারপর তাকে করাবে কিনা সেন্টেন্সের সাথে পরিচিত করাবে, কারণ দুটোই মানুষ আমাদের থটস প্রকাশ করতে সাহায্য করে। গ্রামার শেখাবে, আর কিনা সেন্টেন্স যেন আইসোলেটেড সেন্টেন্স না হয়, গোটা গোটা সেন্টেন্স হয়, আর সেগুলো যেন রিয়াল রিয়াল সেন্টেন্স হয়, যে আমি বাজারে যাই, আমি বই পড়ি, আমি খবরের কাগজ পড়ি, বা ধরো আই রিড, আই লাইক ক্রিকেট, আবার ক্রিকেট ভালো লাগে, এটসেট্রা। কিন্তু রিয়াল সেন্টেন্স হয়, প্রথমেই যেন আনরিয়াল সেন্টেন্স না হয়। তাহলে এটা হচ্ছে ফার্স্ট। তাহলে প্রথমে একজন টিচার যদি শেখায়, তাকে এই কটা জিনিস মাথায় রেখে শেখাতে হবে। তোমরা যখন শেখাবে কাউকে, এই কটা জিনিস মাথায় রেখে শেখাতে হবে। যে ল্যাঙ্গুয়েজ শেখালে আমাকে আমার স্টুডেন্টদেরকে তাদেরকে ওয়ার্ডের সাথে পরিচিত করতে হবে, শব্দ, তারপরে বাক্যের সাথে। গ্রামার শেখাতে হবে, কাটা কাটা বাক্য খুব একটা আমি শেখাবো না,
আর কিনা যে এক্সাম্পল গুলো প্রথমে তাদেরকে শেখাবো বলবো যে প্রথম দিকটাতে একদম রিয়েল সেন্টেন্স শেখাতে হবে, যে সেন্টেন্স গুলোর সাথে তারা নিজেকে রিলেট করতে পারবে। কি বললাম বুঝতে পারলে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা বাকিরা একটু বলো, প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে পরেরটা দেখো। A second rule is learning by doing. Students learn faster when they speak, read, write, practice the language actively, not just by listening to the teacher. আচ্ছা তাহলে এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে another important point, এটা একটা another important point হলো প্রথমে যখন আমরা শুরু করি কোনো জিনিস শেখা, মানে কোন ল্যাঙ্গুয়েজ যখন শেখা শুরু করি, তখন কিনা আমাদেরকে প্রথমে শুনতেই হয়, এটা সত্যি কথা, আমাদেরকে শুনতেই হয়। যেমন বাংলা, আমি যদি বাংলাতে একটু ফিরে আসি, আমাদের মাতৃভাষা বাংলাতে যদি ফিরে আসি, প্রথমে আমরা শুনে শুনেই শিখি বাংলা। কিন্তু যখন আমরা স্কুলে ভর্তি হয়েছিলাম, তখন তোমরা স্কুলে ভর্তি হয়েছিলে, তখন দেখবে ওখানে কিন্তু এবার টিচাররা বাংলার উপরে বই থাকে, ব্যাকরণ বইও থাকে, তোমরা পড়েছো ছোটবেলায়, আমিও পড়েছি, যে কবিতা ছিল, শর্ট স্টোরি ছিল, ঠিক আছে, পোয়েমস ছিল, শর্ট স্টোরি ছিল, সেগুলো আমরা পড়লাম, পড়ে এবার তার কোশ্চেন অ্যান্সার আমরা লিখতে শিখলাম, বাংলা আমাদেরকে ওখানে লিখতে হয়েছিল, ঠিক আছে। অর্থাৎ প্রথমটা শোনা দিয়ে শুরু হবে, ফার্স্ট পয়েন্টে যেটা আমরা ছিল যে প্রথমটা শোনা দিয়ে হবে। এইবার সেকেন্ড ডে আমরা কি দেখতে পাচ্ছি, এই সেকেন্ড রুল ইজ লার্নিং বাই ডুইং, যে এবারে excuse me, করার মধ্যে দিয়ে আমাদেরকে শিখতে হবে। তারপরে অর্থাৎ কাউকে শুধু শুধু শোনালেই হবে না, হ্যাঁ, নট অনলি লিসেনিং, লিসেনিং ইজ নট দ্য আলটিমেট, ওকে, শোনাটাই হচ্ছে সব নয়, এবারে কিনা ডুইংয়ে আসতে হবে, কাজটা করতে হবে। শুনে তো কিছুটা হলো, এইবারে এটাকে আরো ভালোভাবে করার জন্য, বেটার করার জন্য এবার কিনা আমাদেরকে করতে হবে। কি করতে হবে? স্টুডেন্টস লার্ন ফাস্টার হোয়েন দে স্পিক, রিড, রাইট অ্যান্ড প্র্যাকটিস, এইবারে কিনা দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভলি। আচ্ছা দেখো, বলছি স্টুডেন্টসরা খুব তাড়াতাড়ি একটা ভাষা শেখে যখন দে স্পিক, অর্থাৎ তাদেরকে ওটাকে বলানোর চেষ্টা করতে হবে, স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ, ট্রাই টু স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটাকে তুমি বলার চেষ্টা করো, ভুল বলো, ইউ ক্যান মেক মিস্টেক ওয়াইল স্পিকিং দ্য ল্যাঙ্গুয়েজ, যখন তুমি ল্যাঙ্গুয়েজটা বলছো তুমি ভুল করতে পারো, নো প্রবলেম, তুমি এখন শিখতে যেহেতু, বাট আই উইল রেক্টিফাই ইউর মিস্টেকস, আই উইল রেক্টিফাই ইউর এরর্স, আমি তোমার ভুলগুলোকে ঠিক করে দেবো, আমি তোমার ভুল ত্রুটিগুলোকে ঠিক করে দেবো, বাট ইউ হ্যাভ টু স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ, তোমাকে তোমাকে ল্যাঙ্গুয়েজটা বলতে হবে, তুমি চেষ্টা করো, নিজের মুখ বন্ধ, শুধুমাত্র শুনলে কিন্তু হবে না। ধরো যে গান শেখে, ধরো যে খুব ভালো গান গায়, সিঙ্গার হু সিংস ভেরি ওয়েল, প্রথমে তাকে গান শুনতে হয়, দ্য সিঙ্গার হ্যাজ টু লিসেন টু সো মেনি সং, তাকে অনেক গান শুনতে হয়, কিন্তু শুধু শুনলেই সিঙ্গার হওয়া যায় না, অনলি বাই লিসেনিং ইউ ক্যান নট বিকাম এ সিঙ্গার, শুধুমাত্র শুনে তুমি সিঙ্গার কখনো হতে পারবে না। বা কেউ তুমি ছবি আঁকছে দেখে তুমি শিল্পী হতে পারবে না, শোনার পরে তোমাকে এবার নিজে থেকে গাইবার চেষ্টা করতে হবে, দেখার পরে এবার তোমাকে নিজে থেকে আঁকার চেষ্টা করতে হবে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ঠিক তাই, দিস ইজ দ্য সেম রুল রিগার্ডিং লার্নিং এ ল্যাঙ্গুয়েজ। একটা ভাষা শেখার ক্ষেত্রে এই একই নিয়মই কাজ করে। কেউ ধরো খুব ভালো ইংলিশ বলছে, তুমি শুধুমাত্র তাকে শুনে শিখতে পারবে না, শোনার দরকার আছে, শোনাকে আমরা অস্বীকার করতে পারি না, লুকডাউন আপন করতে পারি না, কিন্তু একটা টাইমে পরে আফটার এ সার্টেন পয়েন্ট অফ টাইম ইউ হ্যাভ টু ট্রাই টু স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ। একটা সার্টেন পয়েন্ট টাইমের পর থেকে তোমাকে কিনা এবার নিজেকে সেই ভাষাটা কিনা বলা শিখতে হবে। স্টুডেন্টস লার্ন ফাস্টার হোয়েন দে স্পিক, এই যে স্টুডেন্টসরা তাড়াতাড়ি শিখতে শুরু করে যখন তারা ওটাকে বলার চেষ্টা বলে, যখন তারা ওটাকে বলে। প্রথম ভুল হবে, কিন্তু ভুল হতে হতেই ঠিক হবে। আচ্ছা তারপরে কিনা রিড, এইবার কিনা যে ল্যাঙ্গুয়েজটা তুমি ওদের মুখ থেকে শুনছিলে, ধরো ইংলিশ, এইবার কিনা তুমি আস্তে আস্তে ইংরেজিটা পড়া শুরু করলে, সেই ইংরেজিটা কিনা তো শর্ট স্টোরি পড়তে পারো, তুমি শর্ট স্টোরি পড়া যায়, বাচ্চাদের বই নিয়ে শর্ট স্টোরি, তুমি শর্ট স্টোরি পড়ো তাহলেই হয়ে যাবে। শর্ট স্টোরিতে বেস্ট আমার মতে বলে, if someone takes my suggestion, I will always suggest the person reading short stories as many as possible. আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আমি যদি ইংরেজি শিখতে চাই আমি কোনটা দিয়ে প্রথমে শুরু করব, আমি তাকে সবার প্রথম বলবো যে শর্ট স্টোরি পড়ো, ছোট গল্প পড়ো, ক্লাস 5-6 যারা পড়ে তাদের ব্যাকরণ ইংলিশ গ্রামার বইটা জোগাড় করো, পিছন দিকে দেখবে শর্ট স্টোরিজ থাকে, ওগুলো সহজ ভাষাতে লেখা থাকে, দে আর টেলিং সিম্পল ইংলিশ, দোজ স্টোরিজ আর রিটেলিং সিম্পল ইংলিশ, ওই স্টোরিজ গুলো কিনা সহজ ইংরেজিতে লেখা থাকে। আমি আমার দিক থেকে সবসময় বলি যে রিডিংটা যখন হবে, পড়ার ব্যাপারটা, তখন সবসময় শর্ট স্টোরি দিয়ে শুরু করো। দেয়ার আর সো মেনি পিপুল হু
সাজেস্ট পিপুল স্টার্টিং উইথ রিডিং নিউজ পেপার। অনেকে বলে যে নিউজ পেপার দিয়ে শুরু করতে পারো, মানে ইংলিশ নিউজ পেপার, অফকোর্স ইংরেজি নিউজ পেপার পড়ে শুরু করো, বাট দিস ইজ নট এ ভেরি গুড আইডিয়া। এটা খুব একটা ভালো আইডিয়া নয়, ঠিক আছে? প্রথমে শর্ট স্টোরি দিয়ে শুরু করো, শর্ট স্টোরি দিয়ে পড়ো, শর্ট স্টোরি ভালো করে পড়ে বুঝতে পারলে এবার আস্তে আস্তে ডিফিকাল্টির লেভেলটা বাড়ো, তখন তুমি খবর একটা শুরু করতেই পারো। ধরো তুমি জীবনে আগে 6 মাস ধরে ইংরেজিতে লেখা 100 শর্ট স্টোরি পড়ে ফেলেছো এবং বুঝতেও পেরেছো। এরপরে তুমি হাতে স্টেটসম্যান নাও, তুমি প্রথমেই যদি হাতে স্টেটসম্যান নিয়ে নাও বা টেলিগ্রাফ নাও বা হিন্দুস্তান টাইমস নাও, তাহলে কিন্তু পড়ে বুঝতে অসুবিধা হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারলে? কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, দেখো এটা এক একজন টিচার এক রকম মনে করে। আমি সবসময় কিনা বলি যে কারণ এখানে বলা কি হচ্ছে যে স্টুডেন্টস লার্ন ফাস্টার হোয়েন দে স্পিক রিড। স্পিডটা বলে দিচ্ছি যে স্টুডেন্টসরা তাড়াতাড়ি শেখে যখন তারা কিনা পড়ে। এবারে পড়া বলতে স্যার কোনটা পড়বো, কোনগুলো পড়বো? দেয়ার আর সো মেনি আইটেম রিটেন ইন ইংলিশ। ইংরেজিতে তো বহু আইটেম লেখা আছে, ও বহু আইটেম পাবে যেগুলো ইংরেজিতে লেখা। হ্যাঁ, তো সো হুইচ টু স্টার্ট উইথ, কোনটা দিয়ে আমরা শুরু করবো? আমার দিক থেকে আমি সবসময় সাজেস্ট করি শর্ট স্টোরি দিয়ে শুরু করো। কবিতাও আমি বলি না, এখন কবিতার কথা মাঝে মাঝে বোঝা খুব দুর্বোধ্য হয়ে যায়, সেটা একটা সময় পরে বুঝতে পারে। বেস্ট রাস্তা হচ্ছে শর্ট স্টোরি। আচ্ছা, তাহলে স্টুডেন্টসরা অনেক ভালো তাড়াতাড়ি শিখতে পারে যখন তারা সেটাকে বলার চেষ্টা করে, যখন তারা সেটাকে পড়ার চেষ্টা করে। এবার এই পড়াটা আমি সবসময় বলছি শর্ট স্টোরি দিয়ে শুরু করো। এবার যদি কারো কোনো পার্সোনাল প্রেফারেন্স থাকে সে সেটা দিয়ে এগাতে পারে, সেটা তার ব্যাপার। আচ্ছা, আর কিনা এইবারে আমরা বলার চেষ্টা করছি ফার্স্ট, তারপরে পড়ারও চেষ্টা করলাম। পড়াটাও ধরো অনেকটা হয়ে গেল, ভালো পড়তে পারছি। হ্যাঁ, উই ক্যান গো থ্রু দ্য স্টোরিজ, উই ক্যান গো থ্রু দ্য আর্টিকেল রিটেন ইন ইংলিশ। সেই আর্টিকেল গুলোকে আমরা পড়তে পারি যেগুলো ইংরেজিতে লেখা। এরপরে কিনা আমাদেরকে লেখা শিখতে হবে। সেই এইবারে কিনা শোনা, পড়া, তারপরে হচ্ছে লেখা। আচ্ছা, লেখা, তারপরে কিনা লেখা। দেখো আমরা বাংলাতে বলি লেখা পড়া, কিন্তু ইংরেজিতে আগে আছে রিড অ্যান্ড রাইট। দেখো ইংরেজির সাথে বাংলার বেশ কিছু জায়গাতে পার্থক্য আছে, জানো তো? আমরা বাংলাতে বলি লেখাপড়া, কিন্তু ইংরেজিতে হয় রিড অ্যান্ড রাইট। ইংরেজিতে ঠিক উল্টো। বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারলে? হ্যাঁ তুমি স্যার। বুঝতে পারছো? স্যার স্যার হ্যাঁ, বলো বলো। স্যার, ওই যে 4টে যে স্কিল থাকে ওইটা অনুযায়ী হয়তো LSRW, লিসনিং, কি বলো? স্পিকিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, LSRW, ওইটা অনুযায়ী তো হয়ে থাকে কি স্কিল যে আরেকবার বলো, 4টে। আরেকবার বলো কথাটা, আরেকবার বলো। ইংলিশে যে 4টে স্কিল থাকে হুম LSRW, মানে হুম লিসনিং, স্পিকিং, রিডিং, হুম রাইটিং, তো ওই হুম। অনুযায়ী তো হয়ে থাকে। হ্যাঁ, সেটাই তো বলছি তো। হ্যাঁ হ্যাঁ, ওই আমি তো এটাই বলেছি যে ইংরেজিতে কিন্তু মানে ইংরেজরা কি বলে বলো তো, যে আগে 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 পড়ো তারপর লেখো। ঠিক আছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ কিন্তু স্যার। ওদের দেশে কিন্তু আগে পড়ানো হয় তারপর লেখানো হয়, কিন্তু আমাদের দেশে এটা হয় না। আমাদের দেশে কিন্তু আগে লেখানো শুরু করা হচ্ছে। ছোটবেলা দিয়ে সিলেট পেন্সিলে থেকে আগে অ আ ক খ আগে লেখানো শেখানো হয়। ঠিক আছে? হুম। কিন্তু ইংলিশের ক্ষেত্রে কিন্তু ইংলিশের ক্ষেত্রে কিন্তু আগে শোনানো হয়, তারপরে লেখানো হয়। ওদের দেশের নিয়ম হচ্ছে এইটা। তাহলে দেখো, ওই জায়গায় আগে আগে রিড আছে, তারপর রাইট আছে। ঠিক আছে? তাহলে আগে পড়বে, তারপর তবে হ্যাঁ এবার দেখো একটা কথা বলছি, প্রত্যেক এক একটা মানুষের তো এরকম ইন্ডিভিজুয়াল অ্যাবিলিটি থাকে। তুমি বুঝতে পারছো? ইন্ডিভিজুয়াল অ্যাবিলিটি থাকে, তার মানে এটা না যে ওদের নিয়ম অনুযায়ী আগে রিড তারপর রাইট, এটাকেই আমাকে একদম মানে অল দ্য টাইম টেকেন ফর গ্রান্টেড করে চলতে হবে। কেউ যদি মনে করে যে না আমি আগে রাইটিং শিখবো, তারপরে আমি লেখা শিখবো, পড়া শিখবো, সেটাও করতে পারে। বাট দ্য আলটিমেট গোল ইজ টু বি টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। আলটিমেট গোলটা কি হবে? দ্য আলটিমেট গোল শুড বি লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ। আলটিমেট উদ্দেশ্যটা কি হবে? যে আমি যেন ভাষাটাকে শিখতে পারি। ফলত কেউ আগে রিড না করে, আগে কেউ রিড না করে আগে রাইট করে তারপরে ইংরেজি তো আসতে পারে, এটা তার ইন্ডিভিজুয়াল ব্যাপার। কিন্তু ওরা একটা রুল বেঁধে দিয়েছে যে যে এইভাবে তোমরা আসো। ঠিক আছে? স্পিকিং করো, তারপর রিড করো, তারপর রাইট করো, এইভাবে আসো। ঠিক আছে? লিসেনিং, তারপরে স্পিকিং, তারপরে রিডিং, তারপরে রাইটিং। তবে হ্যাঁ, লিসেনিং আর স্পিকিংটা ফার্স্ট হয়। এবারে রিড আর রাইটটাকে কেউ নিজের ইন্ডিভিজুয়াল অ্যাবিলিটির উপরে ডিপেন্ড করে আগে পরে করতে পারে, সেটা তার পার্সোনাল ম্যাটার। বুঝতে পারছো প্রথমে কি বললাম? বুঝতে পারছো?
হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে একটা কথা বলে দিচ্ছি, এটা যেহেতু ইংরাজিটাতে যারা, যেহেতু আমি এটা আমাদের ব্যক্তিগতভাবে বলেছি কথাটা, ইংরেজিতে যেহেতু ওরা রিডটাকে আগে আগে রাইট থেকে পড়ে রাখে, তোমরা এটাই ফলো করবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কিনা প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভলি। আচ্ছা, এইবারে কিনা ধরো আমরা অনেকটা ইংরেজি শুনেছি, এবারে কিনা বলার চেষ্টা করছি, বলতেও পারছি মোটামুটি, পড়তেও পারছি, লিখতেও পারছি। এইবারে চারটিকে একত্রিত করে প্র্যাকটিস দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভলি। এবারে অ্যাক্টিভলি কি করে আমরা করব? অ্যাক্টিভলি কিনা তোমাকে এইবারে ভাষাটাকে প্রত্যেকদিন ব্যবহার করতে হবে। ইউ হ্যাভ টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ অন এ রেগুলার বেসিস, ঠিক আছে? এই ভাষাটাকে প্রত্যেকদিন ব্যবহার করতে হবে। নট জাস্ট বাই লিসেনিং টু দ্য টিচার, শুধুমাত্র টিচার ইংরেজি বলছে এটা শুনলেই হবে না, তোমাকে নিজেকে প্রত্যেকদিন অ্যাক্টিভলি ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে যে স্যার অ্যাক্টিভলি ল্যাঙ্গুয়েজটাকে কি করে ব্যবহার করবো? হাউ ডু উই ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ অর প্র্যাকটিস দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভলি এভরিডে? প্রত্যেকদিন ল্যাঙ্গুয়েজটাকে আমরা কি করে অ্যাক্টিভলি সক্রিয়ভাবে ব্যবহার করবো? আচ্ছা, কি করে আমরা সক্রিয়ভাবে ব্যবহার করতে পারি? আমাকে কেউ কিছু বলতে পারবে? দেখি তোমাদের মাথাতে কি আছে, বলতে পারবে? ধরো ইংরেজি ভাষাটা অনেকটাই তোমরা শিখে ফেলেছো, বলতে পারছো, লিখতেও পারছো, কিন্তু অ্যাক্টিভলি এটাকে কি করে ব্যবহার করবে? আমাকে কেউ কিছু বলতে পারবে? দেখি তোমরা কেউ পারো, বলো। ভুল হলে হবে, কোনো অসুবিধা নেই, আমি ধরিয়ে দেবো। পারবে? স্যার বলো। বলছি, যদি কথোপকথনের মাধ্যমে মানে কথা বলি বাড়িতে। আর তোমার নামটা একটু বলবে? হোয়াট ইজ ইউর নেম? শ্রেয়া। শ্রেয়া, ওকে শ্রেয়া। শ্রেয়া। ওকে শ্রেয়া, কথোপকথনের মাধ্যমে খুব ভালো বলেছো, ভেরি গুড। কথোপকথনের মাধ্যমে এটা একটা ভালো কথা বলেছো, কনভারসেশন, ট্রু কনভারসেশন, তাই তো? তাই বলে হ্যাঁ কি? স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ, ট্রু কনভারসেশন। আচ্ছা, এবার ধরো যদি তুমি কাউকে যদি না পাও ইংরেজিতে সে কথা বলতে পারে, এরকম যদি কাউকে না পাও, ধরো দেখো একটা কথা, ইংরেজি একটা খুব সুন্দর কথা আছে, জানো তো, যে হোপ ফর দ্য বেস্ট বাট প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। সব থেকে ভালো জিনিসটা আশা করো, কিন্তু সব থেকে খারাপ জিনিসটার জন্য প্রস্তুত থাকো, ঠিক আছে? অর্থাৎ সব থেকে ভালো জিনিসটা কি না, আমি কথোপকথনের মাধ্যমে ইংরেজিটা শিখবো, বলবো, প্রতিদিন ব্যবহার করবো, প্রতিদিন ব্যবহার করবো, কিন্তু খারাপটা কি না আমি কাউকেই পাচ্ছি না, তখন কি হবে? তুমি যেটা বলেছো খুব খুব ভালো পয়েন্ট বলেছো, হ্যাঁ, ভেরি লজিক্যাল পয়েন্ট তুমি বলেছো, যে ট্রু কনভারসেশন, কনভারসেশনের মধ্যে দিয়ে তো আমরা করতে পারি অবশ্যই, কিন্তু ধরো কাউকে তুমি পেলে না যে ইংরেজিতে কথা বলতে পারে, বা তুমি যেটা বলবে বা তোমরা যেটা বলবে সেটা সে বুঝতে পারছে না, তখন কি করবে? উইল ইউ স্টপ? বারবার নিজে নিজে বলবো। হ্যাঁ ঠিক, ভেরি গুড, নিজে নিজে বলবে। হ্যাঁ, ইউ হ্যাভ টু বি এ স্পিকার and you have to be the speaker and you have to be the listener also. তোমাকেই স্পিকার হতে হবে, তোমাকেই লিসনার হতে হবে, ঠিক আছে? এর জন্য একটাই পদ্ধতি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে খুব ভালো এই পদ্ধতিটা। মিরর প্র্যাকটিসিং, অর্থাৎ আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে দেখতে পাবে, ভাববে যে আয়নাতে নিজেকে দেখছি, হ্যাঁ, দা পার্সন ইজ নট মি, এই মানুষটা আমি না, হি অর সি ইজ সামবডি এলস, এই মানুষটা কিনা অন্য একজন, তুমি তার সাথে কথা বলো। মিরর প্র্যাকটিসিং, এটা ভেরি এফেক্টিভ। কারণ দেখো, আমরা আমাদের দেশে সাধারণত ধরে নিই আমাদের আশপাশে যে ইংরেজিতে কথা বলার মানুষ হয়তো আমরা খুব কমই পাবো, একদম পাবো না এটা আমি বলবো না অবশ্যই, আই শুড নট সে দ্যাট উই নট গেট এনিবডি, হ্যাঁ, whom to speak with in English, যার সাথে ইংরেজিতে কথা বলা যায়, আমি এটা কখনো বলতে পারি না, কিন্তু এরকম মানুষ পাওয়ার সম্ভাবনাও খুব, মানে এরকম মানুষ পাইও আমরা খুব কম, অন্তত আমি তো খুব কম দেখেছি, ঠিক আছে? অ্যাটলিস্ট আই ক্যান টেল ইউ আউট অফ মাই ওন এক্সপিরিয়েন্স, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে এটা বলতে পারি। সুতরাং তখন এখানে মিরর প্র্যাকটিস করো, মিরর প্র্যাকটিসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজে কথা বলো, ঠিক আছে? নিজের সাথে নিজে কথা বলো, কেউ যদি দেখতে পেয়ে যায়, সে যদি যদি বলে যে নিজের সাথে নিজে কি কথা বলছে, তখন বলবে যে এসে দেখো আমি কি করছি, তাহলে বুঝতে পারবে। মিরর প্র্যাকটিসিং একটা ভালো, অর্থাৎ দুজনেই ভালো কথা বলেছো। শ্রেয়া যেটা বলেছো যে স্যার কনভারসেশনের মধ্যে দিয়ে খুব ভালো বলেছো, এইবারে এই কনভারসেশনে যদি ফর্চুনেটলি তুমি কাউকে পেয়ে যাও সেটা খুব ভালো, আর না হলে মিরর প্র্যাকটিসিং করো, নিজেকেই লিসেনার করে নাও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর যে বললে যে নিজের সাথে নিজে নিজে কথা বলে, কে বলে একটু নামটা বলবে? হ্যালো, প্রবাল হালদার। হ্যাঁ, প্রবাল হালদার। প্রবাল হালদার, প্রবাল, আচ্ছা প্রবাল, হ্যাঁ প্রবাল ঠিকই বলেছো, তোমাদের দুজনের জায়গা থেকে ঠিকই বলেছো। তাহলে ব্যাপারটা কি বললাম বুঝতে পারলে? অর্থাৎ যখন
আমরা কোনো ল্যাঙ্গুয়েজ আরো ভালো করে শিখতে চাইবো, আরো তাড়াতাড়ি শিখতে চাইবো, তখন আমাদেরকে স্পিক করতে হবে, রিড করতে হবে, রাইট করতে হবে, আর প্র্যাকটিস দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভলি। ল্যাঙ্গুয়েজটাকে প্রত্যেক দিন কিনা আমাদেরকে অ্যাক্টিভলি সক্রিয়ভাবে অভ্যেস করতে হবে। এবং এই অভ্যেসের জন্য যদি কনভারসেশনে কাউকে কাউকে পেয়ে যাও তাহলে তো খুবই ভালো, আর তা না হলে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো। ঠিক আছে, আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো। কিন্তু তারপর একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি যে নট জাস্ট বাই লিসেনিং টু দ্য টিচার, শুধুমাত্র কিন্তু শিক্ষকের কথা শুনলেই হবে না, মানে শিক্ষক ইংরেজিতে কথা বলে যাচ্ছে, টিচার বলে যাচ্ছে আর আমি শুনে যাচ্ছি, এতে করে কিন্তু খুব বেশি, তাহলে কিন্তু নিজে বলতে পারবে না। নিজের মুখ খুলতে গেলে তোমাকে নিজেকেই মুখটা খুলতে হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে 2 নম্বর পয়েন্টটা ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? হ্যাঁ স্যার। বাকিরা বলো, বাকিরা না বললে আমি দ্বিতীয়টাতে কি করে যাবো? বাকিরা একটু বলো, বাকিরা রেসপন্স করো। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি 2 নম্বর পয়েন্টটা তোমাদের সকলের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তোমরা বাড়িতে পড়তে থাকো, যদি কোনো পয়েন্টে কোনো অসুবিধা হয় ওটা লিখে রেখে আমাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, বা স্যারকে সাথে সাথে জানাবে, অমরেশ স্যারকে, আমি ওইটা স্যার আমাকে পাঠিয়ে দিলে আমি ওটাকে ভয়েস এসএমএস করে পাঠিয়ে দেবো, যার যেটা কোয়ারিজ তোমরা শুনে নেবে আর একবার। আচ্ছা, এবারটা কি বলছে? Another important rule is habit formation. When students repeat words and sentences many times, they remember them better. Learning also becomes easier when the teacher uses simple and understandable language that is just a little higher than the student's level. This is another important point. তাহলে এবারে এখানে এসে আমরা কি শিখবো না, এটা হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার মতো, ধাপে ধাপে আমরা উপরের দিকে উঠছি। কি বলছে? অ্যানাদার ইম্পর্টেন্ট রুল ইজ হ্যাবিট ফরমেশন। এটা আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, হ্যাবিট ফরমেশন। অ্যানাদার ইম্পর্টেন্ট রুল, আর একটা গুরুত্বপূর্ণ রুল হলো হ্যাবিট ফরমেশন, অর্থাৎ অভ্যাস তৈরি। অর্থাৎ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি কেউ শিখতে চায়, কেউ যদি ইংরেজি শিখতে চায়, তার মধ্যে এই অভ্যেসটা তৈরি করতে হবে যে হ্যাঁ, আমি প্রত্যেকদিন ইংরেজি কিছুটা হলে শুনবো, কিছুটা শুনবো, কিছুটা পড়বো, কিছুটা লিখবো, এবং কিছুটা নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে বলবো, আর যদি কাউকে পেয়ে যাই তার সাথে আমি কিনা কথা বলবো। আচ্ছা, প্রত্যেকদিন হয়তো আর লেখাটা বা পড়াটা হয়তো সময় অনেক সময় নাও কেউ পেতে পারে, বিকজ দিস ডেজ পিপুল আর গেটিং বিজিয়ার ডে বাই ডে। আজকের দিনে দিনের পর দিন মানুষ অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ছে, তাই সবসময় হয়তো পড়া বা লেখাটা সুযোগ নাও পেতে পারে, কিন্তু অন্তত শোনা আর বলাটা চালিয়ে যেতে হবে। আর সেই শোনা আর বলাটা চালিয়ে যাবে অনেক রেগুলার বেসিস প্রত্যেকদিন, তবেই ওটা নিজের মধ্যে একটা হ্যাবিট তৈরি করবে। এবার শোনার জন্য এখন সকলের কাছে মোবাইল ফোন থাকে, কোনো ইংলিশ নিউজ থাকে বা কোনো ইংলিশ শর্ট স্টোরি থাকে, পেয়ে যাবে। হ্যাঁ, তা চালিয়ে স্পিডটা কমিয়ে শুনতে পারো, অথবা আর বলাটা কিনা কাউকে যদি পেয়ে যাও তো ভালো, আর নাহলে নিজেই মনে মনে বলতে থাকবে যে আজ ধরো সকাল দুপুরবেলা 12টা পর্যন্ত কি করেছো সকালবেলা ঘুম থেকে করার পর থেকে, সেটাই মনে মনে নিজে বলো। মনে মনে বলার থেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলাটা ভালো, বা সবসময় যদি ওটা সম্ভব না হয় মনে মনে ওটা বলতে থাকো। অর্থাৎ বলতে চাইছি যে সেই যে ল্যাঙ্গুয়েজটা তুমি শিখছো, আমি ধরে নিচ্ছি ইংলিশ, সেটা কিনা প্রত্যেকদিন চালিয়ে যাওয়া, নিজের সাথে চালিয়ে যাওয়ার একটা হ্যাবিট তৈরি করতে হবে। এই পর্যন্ত বুঝতে পেরেছো প্রত্যেকে হ্যাবিট ফরমেশন জিনিসটা কি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপর দেখো, when students repeat words and sentences many times, they remember them better. আচ্ছা, যখন স্টুডেন্টসরা সেই ভাষাটার ওয়ার্ড শব্দগুলোকে এবং সেন্টেন্সেস গুলোকে, বাক্যগুলোকে রিপিট করে, বারবার করে বলে, বারবার করে লেখে, বারবার করে শোনে, মেনি টাইমস মানে অনেকবার করে বা বারবার করে, they remember them better, তখন তারা সেই শব্দগুলোকে, সেই বাক্যগুলোকে কিনা আরো ভালো করে মনে রাখতে পারে। অর্থাৎ বলতে চাইছি যে রিপিটেশনের মধ্যে কোনো অসুবিধা, দেয়ার ইজ নাথিং রং উইথ রিপিটেশনের মধ্যে কোনো সমস্যা নেই। তুমি রিপিট অবশ্যই করতে বলছে, যে যতদূর পর্যন্ত তুমি শিখলে সেই ওয়ার্ড গুলোকে, সেই সেন্টেন্সেস গুলোকে বারবার করে আবার বলো, আবার বলো, আবার পড়ো বা আবার লেখো। তাহলে কি বারবার করে বললে, বারবার করে পড়লে জিনিসটা কিনা আরো বেশি করে মনে থেকে যাবে। আর জানবে যে ল্যাঙ্গুয়েজ, সেটা মনে রাখার উপর একটা বিরাট ভাবে নির্ভর করে, কারণ ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র মাথা খাটিয়ে করা যায় না। ধরো যদি ম্যাথমেটিক্স হতো, অঙ্ক মাথা খাটিয়ে করতে হয়, হ্যাঁ সেখানেও কিছু জিনিস মনে রাখতে হয়, কিন্তু ল্যাঙ্গুয়েজ শেখা ব্যাপারটা যদি হয়, ধরো কোনো মানুষ ধরো ল্যাঙ্গুয়েজ শিখছে, ধরো আমি ধরে নিচ্ছি রাফলি একটা ড্র করছি, ধরো এটা একটা মানুষ, এই মানুষটা ধরো একটা ল্যাঙ্গুয়েজ শিখছে, জানবে যে এই ল্যাঙ্গুয়েজ শেখাটা তার মাথাতে
এই যে ধরো সে ল্যাঙ্গুয়েজটা শিখছে, ধরো ইংলিশে শিখছে, এই ল্যাঙ্গুয়েজ শেখা ব্যাপারটা তার জন্য যে পুরো মাথার মধ্যে মাথার মধ্যে ভরিয়ে নিতে হবে, কারণ মাথার মধ্যে না ভরালে ল্যাঙ্গুয়েজ শেখা যায় না। মানে মোটা কথা মনে রাখতে হবে। মনে রাখাটাকে আমি দাগ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে কিন্তু মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজ বলো, গান বলো, এই দুটো জিনিস, ল্যাঙ্গুয়েজ আর গান, এই দুটো মনে রাখাটা খুব দরকার। শুধুমাত্র বই দেখে দেখে পড়ে কিন্তু হবে না, ঠিক আছে? ওই জন্য আর এটা রাস্তা কি না, যে ওয়ার্ডস গুলো, যে সেন্টেন্সেস গুলোকে তোমরা শিখলে সেগুলিকে বারবার করে কিনা রিপিট করো। এবার রিপিটটা প্রথম পড়ে পড়ে বা লিখে লিখে রিপিট করো, আর পরের বারটা বলে বলে রিপিট করো। যত রিপিট করবে তত কিনা ল্যাঙ্গুয়েজটা আরো ভালো করে তোমাদের মাথার মধ্যে বসে যাবে, মনের মধ্যে বসে যাবে। বুঝতে পেরেছো কি বললাম? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ওকে ওকে। তারপরে দেখো, learning also becomes easier when the teacher uses simple and understandable language that is just a little higher than the student's level. এটা আরেকটা ইম্পর্টেন্ট লাইন, লার্নিং অলসো বিকামস ইজিয়ার। আচ্ছা, এই যে শেখা জিনিসটা আরো সহজ হয়ে যায় when the teacher uses simple and understandable language। যখন টিচার তিনি শেখানোর সময় ব্যবহার করেন সহজ এবং বোঝা যায় এরকম ভাষা, ঠিক আছে? বোঝা যায় এরকম ভাষা। খুব ডিফিকাল্ট ভাষা যেন সে তখন ব্যবহার না করে। ডিফিকাল্ট ওয়ার্ড, ডিফিকাল্ট, মানে দেখো ইংরাজি সেন্টেন্স অনেক রকম ভাবে শেখানো যায়, কিন্তু প্রথমেই যদি একদম শেখানোর সময়তে যদি খুব কঠিন সেন্টেন্সে চলে যায় টিচার, তখন কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে প্রথম দিকটাতে খুব অসুবিধা হবে। হ্যাঁ, একটা সার্টেন টাইমের পর থেকে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথম দিকে খুব অসুবিধা হয়ে যাবে। ধরো অসুবিধা হয়ে যাবে বা অসুবিধা হয়ে যেতে পারে। আমি দুটো সেন্টেন্সেস লিখবো, তোমরা বুঝতে পারবে। ধরো আমি যদি বলি যে এটা একটা সেন্টেন্স, হ্যাভিং গন টু পুরী আই স দ্য সি, এটা একটা সেন্টেন্স। আর আরেকটা সেন্টেন্স ধরো আমি লিখছি, দেখো দুটো সেন্টেন্স দেখো, হ্যাভিং গন টু পুরী আই স দ্য সি, আর আই ওয়েন্ট টু পুরী এন্ড আই স দ্য সি। প্রথম সেন্টেন্স দেখো, হ্যাভিং গন টু পুরী আই স দ্য সি, আর পরের সেন্টেন্সটা আই ওয়েন্ট টু পুরী এন্ড আই স দ্য সি। দুটো সেন্টেন্সের মানেটা কি না, পুরীতে গিয়ে আমি সমুদ্র দেখেছিলাম, আর প্রথম সেন্টেন্সটা মানে এটা। আর দ্বিতীয় সেন্টেন্সটা মানে কিনা আই ওয়েন্ট টু পুরী, আমি পুরীতে গিয়েছিলাম, এন্ড আই স দ্য সি, এবং আমি সমুদ্র দেখেছিলাম। এইবারে যখন আমি শেখাবো কাউকে ইংরাজি, তখন আমি অবভিয়াসলি দ্বিতীয় সেন্টেন্সটা দিয়ে শুরু করবো। প্রথমে আগে দ্বিতীয় সেন্টেন্সটা দিয়ে শুরু করবো। আগে এই টাইপের সেন্টেন্স লেখা শিখুক, বলা শিখুক, বুঝতে শিখুক, তারপরে হ্যাভিং এ যাবো। কারণ হঠাৎ করে এখানে হ্যাভ এসে গেল, তার সাথে আই যোগ হলো, এখানে ভার্বের থার্ড ফর্ম যোগ এসে গেল কেন? সেগুলো প্রথমে শেখালেই স্টুডেন্টসদের মাথা খারাপ হয়ে যাবে, স্টুডেন্টসরা নিতে পারবে না। হ্যাঁ, যদি তার পার্সোনাল কিছু জ্ঞান থাকে, সে হয়তো বাড়িতে পড়ে পড়ে শিখেছে, একটু আগে থেকে কিছুটা শিখে রেখেছে, সেটা অন্য ব্যাপার, কিন্তু সেটা তো আমি ভাবতে পারবো না। আমাকে শুরু করতে হবে কিনা এই টাইপের সেন্টেন্স, যেখানে আমি অ্যান্ড ব্যবহার করবো। অ্যান্ড মানে এবং, যে আই ওয়েন্ট টু পুরী, সহজ সেন্টেন্স, আই ওয়েন্ট টু পুরী, আমি পুরীতে গিয়েছিলাম, অ্যান্ড আই স দ্য সি, এবং আমি সমুদ্রটা দেখেছিলাম। তাহলে ওখানে বলছি কিনা টিচার যখন শুরু করবে, সেই যখন কিনা তার সেন্টেন্সেস গুলো কিরকম হবে, যেটা ওখানে লেখা ছিল, এটা ওখানে লেখা আছে যে তার টিচার ব্যবহার করেছিল সিম্পল আর আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে। তাহলে দেখো আমি যখন দ্বিতীয় সেন্টেন্সটা লিখলাম যে আই ওয়েন্ট টু পুরী, আমি পুরীতে গিয়েছিলাম, এন্ড আই স দ্য সি, এবং আমি সমুদ্রটা রেখেছিলাম, তাহলে কিনা সেন্টেন্স দুটো খুবই সহজ।
ল্যাঙ্গুয়েজটা কিনা সহজভাবে বুঝতে পারা যাচ্ছে যেখানে স্যার কি বলতে চাইছে, যে আমি স্যার পুরীতে গিয়েছিল এবং গিয়ে সেখানে সমুদ্র দেখেছিল। কিন্তু প্রথমে যদি ফার্স্ট সেন্টেন্স লিখেন যে হ্যাভিং গন টু পুরী তখন কিনা একটু অসুবিধা হয়ে যেতে পারতো, স্টুডেন্টদের অসুবিধা হয়ে যেতে পারতো। ওইটাই বলতে চাইছে যে লার্নিং অলসো বিকাম ইজিয়ার, শেখা জিনিসটা আরো বেশি সহজ হয়ে যায় হোয়েন দ্য টিচার ইউজেস সিম্পল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ। যখন টিচার সহজ এবং বোঝা যায় এরকম ভাষা ব্যবহার করে, দ্যাট ইজ জাস্ট এ লিটল হায়ার দ্যান দ্য স্টুডেন্টস লেভেল। টিচারের ব্যবহার করে বাক্য পুরো কি হবে না, স্টুডেন্টসরা যেরকম বাক্য বলে এরকম সেন্টেন্স বলে তার থেকে একটু হায়ার হবে, একটু উন্নত মানের হবে। ব্যাস, প্রথমে এইটাই ফলো করতে হবে, খুব বেশি যেন ডিফিকাল্টি লেভেলে চলে না যায়, তাহলে কিন্তু শেখা মুশকিল হয়ে যাবে। তোমরাও যখন শেখাবে প্রথমে সিম্পল সেন্টেন্স হবে, সেই বাক্যগুলো সরল বাক্য হবে, সহজ সহজ বাক্য হবে, আর ভাষাটাও যেন সহজ সহজ হয় প্রথম। এবং হ্যাঁ, অবশ্যই এটুকু মনে রাখবে যে আমি যে সেন্টেন্সেস গুলো স্টুডেন্টদেরকে প্রথমে দিয়ে শেখাবো এগুলো তাদের বলা সেন্টেন্সের সাথে যেন, তাদের বলা সেন্টেন্সের থেকে যেন একটু বেশি হায়ার হয়। ধরো যে স্টুডেন্টসরা শিখছে, ঠিক আছে, তাদের সেন্টেন্স কিরকম হতে পারে, যে ধরো আই অ্যাম এ স্টুডেন্ট, তাহলে তারা এরকম টাইপের সেন্টেন্স বলছে। তাহলে আই এম স্টুডেন্ট, আমি হলাম একজন ছাত্র বা আমি হলাম একজন ছাত্রী, এটসেট্রা। আর সেখানে দেখো আমার সেন্টেন্সটা কি ছিল, যে আই ওয়েন্ট টু পুরী অ্যান্ড আই স দা সি। তাহলে আমার সেন্টেন্সটা কি হচ্ছে না, স্টুডেন্টসের এই আই অ্যাম এ স্টুডেন্টের থেকে একটু হায়ার লেভেলের সেন্টেন্স হচ্ছে। কিন্তু তার মানে এটা না যে আমি প্রথমেই হ্যাভিং গন টু পুরীতে চলে গিয়েছিলাম, মানে বলতে চাইছি না এই জিনিসটা না হয়। স্টুডেন্টসে যেরকম টাইপের সেন্টেন্স বলছে টিচারের সেন্টেন্সটা তার থেকে একটু হায়ার লেভেলের হবে প্রথম দিকে, এবং একটু হায়ার লেভেলের হবে, কিন্তু টিচারেরও সেন্টেন্স যেন সহজ এবং মানে বুঝতে পারে যে এরকম সেন্টেন্স হতে হবে, ল্যাঙ্গুয়েজ হতে হবে। তা না হলে কিন্তু তবেই শেখা জিনিসটা কিনা সরল হয়ে উঠবে, ইজিয়ার হয়ে উঠবে এবং ইন্টারেস্টিং হয়ে উঠবে। কি বলে বুঝতে পারলে প্রত্যেকে? কি বলে বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে Yes, পেরেছি। sir. Yes, sir. আচ্ছা, এবার যদি কারো প্রশ্ন থাকে হুম, ঠিক আছে। আচ্ছা, তাহলে তাহলে আচ্ছা বলো, তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করো এই পর্যন্ত। কোনো প্রশ্ন আছে? হ্যালো, হ্যালো, সবাই আছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার, এগুলো। আপনি স্যার কন্টিনিউ করুন, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আছে? হ্যালো, না প্রশ্ন স্যার, আছে? বুঝতে পেরেছি। না স্যার। আচ্ছা আচ্ছা, তারপর দাও। আচ্ছা, এবারে আসছে কিনা 4 নম্বর। দ্য রুল অফ করোলেশন সেজ দ্যাট লিসেনিং, স্পিকিং অ্যান্ড রিডিং অ্যান্ড রাইটিং শুড বি টট টুগেদার। দিস হেল্পস স্টুডেন্টস ইউজ ল্যাঙ্গুয়েজ ন্যাচারালি। মোটিভেশন ইজ অলসো নেসেসারি। ইফ স্টুডেন্টস ফিলস হ্যাপি, কনফিডেন্ট অ্যান্ড এনকারেজড, দে লার্ন মোর কুইকলি। আচ্ছা, এবারে আমরা একটা শব্দ পাবো এখানে, হচ্ছে করোলেশন। করোলেশন মানে হচ্ছে পাশাপাশি সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, ঠিক আছে, পারস্পরিক সম্পর্ক বা পাশাপাশি সম্পর্ক। তাহলে কি বলছে, দ্য রুল অফ করোলেশন সেজ দ্যাট, পারস্পরিক সম্পর্ক বলে যে লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং শুড বি টট টুগেদার, অর্থাৎ শোনা, বলা, পড়া আর লেখা
এই চারটে জিনিসকে একসাথে করাটা উচিত। প্রথম হয়তো লিসনিং দিয়ে শুরু করতে হয়, তারপর আস্তে আস্তে স্পিকিং, তারপরে রিডিং, তারপর রাইটিং। কিন্তু একটা সময় পরে মানে 1 মাস 2 মাসের পরে লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং এই চারটেকে এবার একসাথে নিয়ে আসতে হবে। তো শুনলাম, বলার চেষ্টা করলাম, পড়লাম, লিখবার চেষ্টা করলাম, এই চারটেকে এবার একটা ফরম্যাটে আনতে হবে, একটা জায়গাতে নিয়ে আসতে হবে। দিস হেল্পস স্টুডেন্টস ইউজ ল্যাঙ্গুয়েজ ন্যাচারালি। এইটা করার পর থেকে কিনা এই জিনিসটা করলে স্টুডেন্টদের কি সাহায্য হবে না, কি সাহায্য তারা পাবে, যে তারা এই ল্যাঙ্গুয়েজটাকে স্বাভাবিকভাবে বলতে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, দেখো প্রথমে লিসেনিং দিয়ে শুরু হবে, মানছি, তারপরে স্পিকিং দিয়ে শুরু হবে, তারপরে পড়া, তারপরে বলা, তারপরে লেখা। কিন্তু একটা সময় পরে 1 মাস কি 2 মাস পরে এবারে শোনা, বলা, পড়া আর লেখা চারটেকে এক জায়গাতে নিয়ে আসতে হবে, মানে একই সময় চারটে জিনিস করতে হবে বা একই দিনে চারটে জিনিস করতে হবে। করলে কিনা এতে করে স্টুডেন্টরা অনেক বেশি সাহায্য পাবে। আর সেই সাহায্যটা কি করবে না, তাদের এই ল্যাঙ্গুয়েজটাকে অনেক স্বাভাবিকভাবে ন্যাচারালি উইদাউট এনি অবস্টাকেল, কোনো বাধা ছাড়াই ব্যবহার করতে সুবিধা করে দেবে। আর একটা কি বলছে, এটা মোটিভেশন ইজ অলসো নেসেসারি। মোটিভেশন মানে হচ্ছে মনের জোর, মনের জোর বাড়ানো, তাকে কাউকে মোটিভেট করা যায়, তোমাদের এটা হবে, কেন হবে না, আমার দ্বারা যখন হয়েছে তাহলে তুমিও পারবে। ঠিক আছে, এই যে মোটিভেশন যে জিনিসটা, মোটিভেশন ইজ অলসো নেসেসারি। অর্থাৎ টিচার যেন বলে না দেয় কোনো স্টুডেন্টকে মুখের উপরে যে তোমার দ্বারা এটা হবে না, তাহলে কিন্তু তার ওখানে কনফিডেন্সের লেভেল ভেঙে চুরমার হয়ে যাবে। ঠিক আছে, কনফিডেন্সের লেভেল ভেঙে চুরমার হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে। টিচারের কিন্তু বলা উচিত নয় যে তোমার দ্বারা এটা হবে না। আচ্ছা, এইটা যদি বুঝতে চাও, দেখবে একটা খুব ভালো হিন্দিতে এক সিনেমা বেরিয়েছিল, যে তারে জমিন পার বলে একটা সিনেমা বেরিয়েছিল। তোমরা দেখেছো সিনেমাটা কখনো? হ্যালো, দেখেছো সিনেমাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, ওইখানে দেখবে যে ছেলেটা একদম পড়াশোনা কিছু পারতো না, তাকে আমির খান এসে যেভাবে মোটিভেট করবে, ওকে আলাদাভাবে সময় দেবে, ওর হাতের লেখা ঠিক করবে, এরকম বক্স করে করে ওকে লেখানো শেখাবে, যেটুকু আমার মনে পড়ছে। তাহলে ওর বাচ্চাটার বাবা মা কি করেছিল, ওর হাল ছেড়ে দিয়েছিল, বলে ছেলেটাকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছিল যে এর দ্বারা কিছু হবে না। এইটা যেন না হয় কখন টিচারের দিক থেকে, তাকে আরো মোটিভেট করতে হবে যে হ্যাঁ তোমার দ্বারাই তোমার দ্বারাই হবে। এবং লাস্টে দেখা গেলো ছেলেটা খুব ভালো রেজাল্ট করেছে, এটা খুব ভালো সিনেমা। যারা এই প্যাডাগজি নিয়ে পড়ে বা যারা ধরো এডুকেশন নিয়ে পড়বে বা শিক্ষা নিয়ে পড়াশোনা করে, তাদের ওই সিনেমাটা অবশ্যই দেখা উচিত, খুব টিচারদের তো ওটা দেখা উচিত। আচ্ছা, তারপর দেখো স্টুডেন্ট ফিলস রেডি, দেখবে ওই সিনেমাতে যখন আমির খান যখন বাচ্চাটাকে যখন শেখাচ্ছে এবং বাচ্চাটা আস্তে আস্তে পারছে, হ্যাঁ, বাচ্চাটা কিনা আস্তে আস্তে কিনা খুব খুশি হচ্ছে, ওর কনফিডেন্স যেটা সেটা কিনা বেড়ে যাচ্ছে, আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে, সে ভেতর থেকে এনকারেজ হচ্ছে এবং একদম শেষে দেখা গেল সে খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা, তাহলে এবার কি বলছে যে মোটিভেশন ইজ অলসো নেসেসারি। মোটিভেশন জিনিসটাও খুব নেসেসারি, টিচারকে মোটিভেট করতে হবে। মোটিভেট মানে এরকম যে তোমার দ্বারা হবে, কেন হবে না, ঠিক আছে, ওরা যদি পারে তুমিও পারবে, তুমিও খুব ভালোভাবে পারবে, আমি তোমাকে শেখাবো। আর এটা যদি করতে পারে, স্টুডেন্টস ফিলস হ্যাপি। আর টিচার এই মোটিভেশনে স্টুডেন্টসরা যদি আনন্দ পায়, কনফিডেন্ট হয়ে যায়, যে হ্যাঁ তার মধ্যে যদি আত্মবিশ্বাস তৈরি হয়, যে আমার মধ্যে আত্মবিশ্বাস জন্মাচ্ছে, এনকারেজ থেকে উদ্দীপিত হয়ে ওঠে, দে লার্ন মোর কুইকলি, তখন স্টুডেন্টসরা কিনা ভাষাটাকে খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারবে। অর্থাৎ যেটা বলতে চাই, যে টিচার যেন কখনো স্টুডেন্টসকে না বলে এই কথাটা যে তোমার দ্বারা এটা হবে, তাহলে কিন্তু স্টুডেন্টস পারবে না। একে সবসময় মোটিভেট করতে হবে বাই সেইং ইউ ক্যান ডু দিস, তুমি এটা করতে পারবে, তোমার দ্বারা এটা হবে, ইট উইল বি পসিবল ফর ইউ। ঠিক আছে, তবেই স্টুডেন্টসরা আনন্দ পাবে, কনফিডেন্স গ্রো করবে, নিজের মধ্যে এনকারেজমেন্ট গ্রো করবে, এবং স্টুডেন্টসরা কিনা ল্যাঙ্গুয়েজটা খুব তাড়াতাড়ি কিনা ল্যাঙ্গুয়েজটা এবারে পিক আপ করতে শুরু করবে, শিখতে শুরু করে দেবে। আর একটু 5 কি বলছে, the teacher should use his or her mother tongue very little. The target language should be used as much as possible, but the mother tongue can be used when something is very difficult to explain. আচ্ছা, এইবারে ধরো আমি এবারে ইংরেজির কথা বলছি, এবারে আর আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজের কথা বলবো, I will just talk about English. The teacher should use his or her mother tongue very little. অর্থাৎ যখন তুই ইংরেজি শেখাবি, ধরো আমি যখন কাউকে ইংলিশ পড়াই, যখন গ্রামার শেখাই বা বিশেষ করে যখন গ্রামার শেখাই বা টেক্সট পড়াই, সেই সময় কি করতে হয় না, টিচারের তখন কি করা উচিত না, হি উইল ইউজ হিজ মাদার টাং ভেরি লিটল, যে মাতৃভাষাটা খুব কমকে ব্যবহার করবে। তাহলে টিচার শুড ইউজ হিজ আর হার মাদার টাং ভেরি লিটল। অর্থাৎ পড়ানোর সময় যখন কেউ ইংরেজি শেখাচ্ছে, তখন টিচারকে চেষ্টা করতে হবে কিনা আই উইল ইউজ মাই মাদার টাং অ্যাজ লিটল অ্যাজ পসিবল ওয়াইল টিচিং মাই স্টুডেন্টস। যখন আমি আবার হোয়াইল টিচিং মাই স্টুডেন্টস ইংলিশ, যখন আমি আমার স্টুডেন্টসকে ইংরেজি শেখাচ্ছি,
তখন কিনা আমি আমার মাদার টাংটা যতটা কম ব্যবহার করতে পারবো ততটাই ভালো, ততটাই ভালো। এটা মাথায় রাখতে হবে। দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ শুড বি ইউজ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটাকে আমি শেখাচ্ছি। ধরো আমি কাউকে ইংরাজি শেখাচ্ছি, ইংলিশ শেখাচ্ছি, তখন ইংরাজিটাতেই যত বেশি কথা বলা হয়, আই শুড স্পিক ইংলিশ অ্যাজ মাচ অ্যাজ পসিবল, হ্যাঁ, অর আই শুড স্পিক ইন ইংলিশ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আমার যতটা হোক ইংরাজিতেই কথা বলাটা উচিত, ঠিক আছে? বাট দ্য মাদার টাং ক্যান বি ইউজ when something is very difficult to explain. মাদার টাংটা আমি কখন ব্যবহার করব, মানে টিচার হয়েছে কখন ব্যবহার করবে, যখন কোনো একটা জিনিস আসবে যেটাকে হয়তো তখন ইংরেজিতে বোঝালে স্টুডেন্টসের কাছে জিনিসটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, তখনই একমাত্র সে বাংলা তার মাতৃভাষা বা স্টুডেন্টস এর মাতৃভাষা ব্যবহার করে তাকে একটু বুঝিয়ে দিবে। কিন্তু শেখানোর সময় যে ভাষাটা শেখাচ্ছে সেই ভাষাতেই বেশি কথা বলাটা উচিত। টিচার বা স্টুডেন্টস যেটা রেসপেক্টিভ মাদার টাং, যেটা তাদের নিজস্ব মাতৃভাষা, সেটা যতটা কম ব্যবহার করা যায় ততটাই ভালো। একমাত্র কঠিন জিনিস বোঝানোর সময় একটু একটু মাতৃভাষা দিয়ে বুঝিয়ে দিল, সেটা অন্য ব্যাপার, সেটা তখন চলতে পারে। কিন্তু সে যে ভাষাটা শেখাচ্ছে, সেই যে টার্গেট ল্যাঙ্গুয়েজ যেটা, সেইটাতেই কথা বলাটা উচিত। তাহলে 5 নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছো? 5 নম্বর পয়েন্ট বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, গুড, ওকে। আর আমাদের লাস্ট পয়েন্টটা আসতে হচ্ছে 6 এটাই তো লাস্ট পয়েন্ট আছে না, লাস্ট পয়েন্ট এটাই অ্যাকচুয়ালি লাস্ট লিগে একটা শেষ করতে হয়। আচ্ছা দেখো, এভরি ক্লাস হ্যাজ স্টুডেন্ট উইথ ডিফারেন্ট এজেস, অ্যাবিলিটিস এন্ড লার্নিং স্টাইল, সো দ্য প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইজ ইম্পর্টেন্ট। দ্য টিচার মাস্ট চেঞ্জ মেথডস অ্যাকর্ডিং টু স্টুডেন্টস নিডস। আচ্ছা, এটা আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এভরি ক্লাস হ্যাজ স্টুডেন্টস উইথ ডিফারেন্ট এজেস, অ্যাবিলিটিস এন্ড লার্নিং স্টাইল। অর্থাৎ প্রত্যেক ক্লাসেই দেখতে পাবে যে বিভিন্ন এজের বাচ্চারা রয়েছে, তাদের অ্যাবিলিটি ক্ষমতাও বিভিন্ন রকমের, এক একজনের অ্যাবিলিটি এক একজনের সাথে মেলে না, আর তাদের শেখার পদ্ধতিও আলাদা আলাদা হয়। আচ্ছা, এইটা হয়তো আমাদের দেশে হয় না, কিন্তু বিদেশে হয়। আমাদের দেশে সাধারণত কোনো ক্লাসে যখন ভর্তি না হয়, এক একটা ক্লাসে ওই বয়সেরই মোটামুটি স্টুডেন্টস থাকে। যেমন আমাদের বেলাতে মাধ্যমিক দেওয়ার সময় 16 বছর বয়স হতেই হবে, 16 হতে হবে। 16 আগে যদি 15ও আমাদের বেলা অ্যালাউ ছিল না, নট অ্যালাউ, তাকে 15 অ্যালাউ করে দিচ্ছে। কিন্তু ওদের ওখানে বিদেশে একই ক্লাসে ডিফারেন্ট এজের স্টুডেন্ট দেখতে পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা আমাদের ক্লাসেও এসে দেখি, সেখানেও কারো বয়স হলো 16 বছর, হ্যাঁ, সেই সময় যখন ক্লাস 10 পড়ছে, কারো বয়স হলো 16 বছর 2 মাস, কারো হয়তো 16 বছর হ্যাঁ 16 বছর 3 মাস, কারো হয়তো 4 মাস, এরকম। অর্থাৎ বলতে যে প্রত্যেকটা ক্লাসেই স্টুডেন্ট বয়সের মধ্যে কিছুটা পার্থক্য থাকে। আচ্ছা, তাদের অ্যাবিলিটিস আলাদা আলাদা হয়, এক একজনের এক এক রকম ক্ষমতা হয়, মানে শেখার ক্ষমতাটা একজনের এক এক রকম। কারণ খুব ভালো, খুব তাড়াতাড়ি শিখতে পারে, কারো একটু সময় লাগে, কারোর শেখার ক্ষমতা খুবই খারাপ, যেটা ওই দার্জিলিং বা সিনেমাতে দেখেছিলাম আমি প্রথম দিকে, বাচ্চাটার শেখার ক্ষমতা ছিল খুবই খারাপ। আর কিনা এক একজন শিক্ষার্থী এক এক রকম স্টাইলে শিখতে ভালোবাসে, ঠিক আছে? ধরো অনেক, এটা আমি পড়াতে গিয়ে দেখেছি যে কোনো স্টুডেন্টস খুব একটা লিখতে চায় না, রাইট ডাউন করতে চায় না। আমি এটা পড়াতে গিয়ে নিজের খুব একটা রাইট ডাউন করতে চায় না, শুধু শুনতে ভালোবাসে। আবার কিছু স্টুডেন্ট আমি শোনার সাথে সাথে সঙ্গে সঙ্গে রাইট ডাউন করে নেয়, যে স্যার এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে সঙ্গে সঙ্গে রাইট ডাউন করে নিলাম। সেটা বলতেও লাগে না, আমি অবশ্য বলে দিই যে এইগুলো একটু লেখো। কেউ কেউ দেখি শুধু শোনে, আর কেউ কেউ দেখি শোনার সাথে সাথে সঙ্গে সঙ্গে রাইট ডাউন করে নোটটা নিয়ে নেয়। তাহলে এক একটা স্টুডেন্টের এক এক রকম স্টাইল হয়, কেউ শুধু শুনতে ভালোবাসে, কেউ শোনার সাথে সাথে লিখতে ভালোবাসে, আবার কেউ শুধুমাত্র লিখতেই ভালোবাসে, খুব একটা এক্সপ্লেনেশন চায় না, বলেছে আমি বলে দেন আমি লিখে দিচ্ছি, বাড়িতে পড়ে দেবো। এক একজনের এক এক রকম হয়, ঠিক আছে? আচ্ছা, সো দ্য প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল, আমার মতে বলে যে শোনার সাথে সাথে কিছু কিছু রাইট ডাউন করে নেওয়াটা, হ্যাঁ, সে স্যার বলুক ম্যাডাম বলুক আর নাই বলুক, রাইট ডাউন করাটা খুব ভালো জিনিস। তাই সেই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং তার মনে থেকে যাবে। যখনই সে ভুলে যাবে, সেটা লেখাটা দেখে নিলে সে তার সঙ্গে সঙ্গে জিনিসটা ব্যাক টু দা মাইন্ড হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মনেতে ফিরে আসবে। তাহলে কি বলছে, তো দ্য প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইজ ইম্পর্টেন্ট। এবারে দেখতে হবে টিচারকে, ধর একটা ক্লাসে 30টা স্টুডেন্ট আছে, সেই 30টা স্টুডেন্ট কি ইন্ডিভিজুয়াল পার্থক্য আছে, সেটা টিচারকে মাথায় রাখতে হবে। আবার ধরো এমন কোন স্টুডেন্ট আছে যাদেরকে একটু রেগে গিয়ে কথা বললে তাদের মন খুব খারাপ হয়ে যায়, ঠিক আছে? এইগুলো মাথায় রাখতে হবে যে এক একজন স্টুডেন্ট এক এক রকম ভাবে ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট হয়, সেই অনুযায়ী স্টুডেন্টদের সাথে ট্রিট করতে হবে, তাদের সাথে সেইভাবে ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপরে কি বলছে, দ্য টিচার মাস্ট চেঞ্জ মেথডস অ্যাকর্ডিং টু স্টুডেন্টস নিডস। স্টুডেন্টসদের প্রয়োজনীয়তা অনুযায়ী
টিচারকে কিন্তু মাঝে মাঝে তার শেখানোর পদ্ধতিও বদলাতে হবে, টিচারের পদ্ধতিও বদলাতে হবে। ধরো আমি তোমাদেরকে ক্লাসে পড়াচ্ছি, এই আজকে ফার্স্ট ক্লাসটা দিচ্ছি, আমি এখানে পড়াতে পড়াতে অনেক কিছু জিনিসই লিখলাম, তোমরাও লেখাটাকে দেখলে, তোমাদের ভালো লাগলো। কিন্তু ধরো তোমরা আমাকে যদি বলতে যে স্যার এত লিখে পড়ানোর দরকার নেই, আমি শুধু এক্সপ্লেন করে করে পড়িয়ে যাই, তখন আমাকে সঙ্গে সঙ্গে ওটাতে আসতে হতো স্টুডেন্টসদের ডিমান্ড অনুযায়ী। তবে কি জানো তো, যে টিচাররা জানে যে কোন সময় কোনটা করতে হয়। কিন্তু তারপরেও দেখা আবার ধরো কিছু স্টুডেন্টস আছে, হ্যাঁ, there are some students who always want practical instructions, যারা প্র্যাকটিক্যাল ইনস্ট্রাকশনস পছন্দ করে, খুব একটা কেউ হয়তো থিওরিটিক্যাল ইনস্ট্রাকশন পছন্দ করে না, যেটা আমাদেরকে হাতে কলমে করতে দেওয়া হোক। কিন্তু আমাদের দেশে প্র্যাকটিক্যাল ক্লাস খুব বেশি পাওয়া যায় না, আনফরচুনেটলি। কিন্তু তারপরে মনে রাখতে হবে যে টিচারদের যে স্টুডেন্টসদের প্রয়োজন অনুযায়ী, নিডস অনুযায়ী, দরকার অনুযায়ী টিচারদেরকে মাঝে মাঝে কিনা তার পড়ানোর পদ্ধতি কিছুটা চেঞ্জ করতে হবে, সেটা বুঝতে হবে। ধরো যদি দেখা যায় যে সেই ক্ষমতাটা টিচারের হাতে নেই, তখন তাকে তার হায়ার অথরিটির সাথে কথা বলতে হবে যে স্যার এদেরকে বেশি থিওরিটিক্যাল না পড়িয়ে প্র্যাকটিক্যাল পড়ানোটাই বেস্ট হবে। তাই এটা নির্ভর করছে যে স্টুডেন্টসদের ডিমান্ড কিরকম। কি বলছি বুঝতে পারলে? এই তাহলে 6 নম্বরের স্ট্যান্ডার্ডটা বুঝতে পারলে কি বললাম? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, yes, sir. হ্যাঁ, এটা এমন কিছু না, বলছি যে একটা ক্লাসে বিভিন্ন বয়সে বিভিন্ন ক্ষমতার আর বিভিন্ন লার্নিং স্টাইলকে পছন্দ করে স্টুডেন্টসরা থাকে। হ্যাঁ, সো দ্য প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার প্রত্যেকটা স্টুডেন্টসকে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস আছে, যে একে কিভাবে শেখালে ভালো হয়, কোন কিভাবে চাইছে, বা ওকে কিভাবে শেখালে ভালো হয়, কিভাবে চাইছে, এইটাকে ফাইন্ড আউট করাটা খুব ইম্পর্টেন্ট। দ্য টিচার মাস্ট চেঞ্জ মেথডস অ্যাকর্ডিং টু স্টুডেন্টস নিডস। আর যদি প্রয়োজন হয় স্টুডেন্টসের প্রয়োজনীয়তা অনুযায়ী দরকার অনুযায়ী পদ্ধতি চেঞ্জ করতে হতে পারে। ধরো কেউ জিওগ্রাফি পড়ায়, ঠিক আছে, খুব ভালো জিওগ্রাফি পড়ায়, তার স্টুডেন্টসরা হয়তো তাকে একবার বললো যে স্যার আমাদের নদীর চ্যাপ্টারটা আপনারা স্যার এবছর চলুন না নদীর কাছে যারা পিকনিক করে আসবে, তাহলে পিকনিকও হলো আর নদীটাও আমরা ভালো করে দেখতে পেলাম, জোয়ার ভাড়াটা ভালো করে দেখতে পেলাম, আমাদের জোয়ার ভাড়াটা আমাদের কাছে জলের মতন ক্লিয়ার হয়ে গেল। তখন এবারে টিচারের কিন্তু উচিত যে সেই স্টুডেন্টদেরকে নিয়ে একটা পিকনিক করার ক্ষেত্রে, হ্যাঁ, তাদের নিয়ে যাবে, রিভার সাইডে নিয়ে গিয়ে না, তারা নদীটাও দেখতে পাবে, জোয়ার ভাটায় দেখার সুযোগ পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিনা শেখাটা কিনা আরো সুন্দর হয়ে উঠবে, আরো ভালো হয়ে উঠবে। ব্যাস এইরকম আর কি, এই হচ্ছে ব্যাপারটা। এবার লাস্ট কি বলছে, লাস্টলি ফিডব্যাক এন্ড করেলেশন শুড বি ডান টাইমলি। আচ্ছা আচ্ছা, এইবারে আচ্ছা, মিস্টেক শুড বি কারেক্টেড ইন এ ওয়ে দ্যাট হেল্পস learners improve without feeling discouraged. When all these principles are followed, language learning becomes easy, meaningful and effective. এবার কি বলছে লাস্টলি, সব শেষমেশ কি শেষ কথাটা কোনটা, ফিডব্যাক এন্ড কারেকশন শুড বি ডান টাইমলি। অর্থাৎ টিচারও স্টুডেন্টসদেরকে নিয়ে ফিডব্যাক দেয়, স্টুডেন্টসও টিচারকে নিয়ে ফিডব্যাক দেয়। দুজনের দিক থেকে, ধরো আমি পড়াচ্ছি, আমাকে যদি জিজ্ঞাসা করে স্যার আজকে স্টুডেন্টসটা কেমন করলো, আমিও যে ফিডব্যাকটা দেবো সেটা কাইন্ডলি দেবো, হ্যাঁ ভালো ক্লাস করেছে, বুঝেছে ওরা। আর তোমাদেরকেও যদি জিজ্ঞাসা করে যে সুবর্ণ স্যার কেমন পড়ালো, হ্যাঁ, যেটা আশা করা, যেটা এখানে বলছি যে স্টুডেন্টসও টিচারকে নিয়ে কিনা একটা কাইন্ড ফিডব্যাক দেবেন যে হ্যাঁ স্যার আজকে ভালো পড়েছেন, কি কি পড়িয়েছেন। বা ধরো কখনো কখনো কোনো টিচার পড়া থেকে একটু ফাস্ট পড়িয়ে দিয়েছে, সেটা রেগে যাওয়া উচিত নয়, টিচারও একজন মানুষ। তখন বলা যে স্যার এমনি খুব ভালো পড়িয়েছেন, কিন্তু স্যার আজকে একটু ফাস্ট পড়িয়েছেন, বা হতে পারে আজকে স্যার একটু স্লো পড়িয়েছেন, একটু স্লোলি পড়িয়েছেন, স্যারকে বলবেন যে একটু পরের দিন একটু ফাস্ট পড়ায়। মানে ফিডব্যাক দুজনের দিক থেকে, দ্য টিচার অ্যান্ড দ্য টট, শিক্ষক এবং যারা শিখছে দুজনের দিক থেকে একে অপরের প্রতি যে ফিডব্যাকটা, ঠিক আছে, সেটা যেন কাইন্ডলি হয়। আর কিনা বিশেষ করে এটা টিচারকে মনে রাখতে হবে, টিচার স্টুডেন্টসকে নিয়ে যেন কাইন্ড ফিডব্যাক দেয়। আর কিনা কারেকশন, স্টুডেন্টসরা যে ভুলগুলো করবে সেই ভুলগুলো টিচার কিনা, হ্যাঁ, কাইন্ড মানে একটা দয়ার সাথে সেগুলোকে চেক করে দেবে, রেগে গেলে যেন রেগে যাবে না, ঠিক আছে, কাইন্ডনেসের সাথে সেগুলোকে চেক করবে। ঠিক আছে, মিস্টেক শুড বি কারেক্টেড ইন এ ওয়ে দ্যাট হেল্পস লার্নার ইমপ্রুভ উইদাউট ফিলিং ডিসকারেজ। অর্থাৎ স্টুডেন্টস যদি কিছু ভুল করে সেটা টিচার এমন ভাবে কারেক্ট করবে, ঠিক করে দেবে, এমন একটা পথে ঠিক করবে দ্যাট হেল্পস লার্নার ইমপ্রুভ উইদাউট ফিলিং ডিসকারেজ। টিচার এমন ভাবে সেগুলোকে ঠিক করে দেবে যাতে করে স্টুডেন্টসদের শেখাটা ভালো হয়ে ইমপ্রুভ করে, তাদের মধ্যে যেন কোনো ডিসকারেজমেন্ট তৈরি না হয়, অর্থাৎ তারা যেন হতাশ না হয়ে যায়। ধরো আমি একটা এক্সাম্পল সেন্টেন্স দিয়ে বোঝাচ্ছি। ধরো একজন স্টুডেন্টসকে আমি টেন্স শিখিয়েছি, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স শিখিয়েছি। সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম হচ্ছে যে সাবজেক্ট যদি একজন হয়, সিঙ্গুলার হয়, তার ভার্বের সাথে ভার্ব যেটা বসে
এই ভার্বের সাথে সবসময় এস অথবা ইএস যোগ হয়। এটা আমি শিখিয়ে দিয়েছি, সাবজেক্ট যদি একজন হয়। আচ্ছা, এবারে ধরো আমি শিখিয়েছি কিনা সবসময় এরকম ভাবে লিখবে যে দেখো রাম প্লেস ক্রিকেট। তাহলে রাম কিনা একজন সংখ্যাতে, আর যেহেতু রাম ক্রিকেট খেলে, যেহেতু রাম সংখ্যাতে একজন, তাই তার ভার্বের সাথে এস যুক্ত হবে, তাই এখানে এস যোগ করা হয়েছে। আমি এরকম ভাবে শিখিয়েছি। এবার বলেছি যে একটা সেন্টেন্স তোমরা লেখার চেষ্টা করো। কেউ ধরো শিখেছে, সেও ধরো এখন লিখে দিয়েছে যে সীতা গো টু স্কুল। এইবার ধরো এখানে সে কিনা একটা ভুল করে ফেলেছে, সীতা তো একজন, তাহলে এর সঙ্গে তো ইএস যোগ হবে। এইবারে ধরো যখন সেই সেন্টেন্সে শুধু সীতা গো টু স্কুল করেছে, এবার যদি টিচার রেগে যায়, এত করে শেখালাম তারপরে সেই গোয়ের সাথে ইএস যোগ করোনি, তাহলে কিন্তু তার মন ভেঙে যাবে। টিচারকে কিভাবে বলতে হবে, দেখো তুমি সবটাই ঠিক করেছিলে, শুধু একটা সামান্য ইএস লিখতে ভুলে গিয়েছিলে, এই ব্যাপারটাতে সতর্ক হও। এইটা যখনই তুমি গোসটাকে এর পরের থেকে এই গোটাকে পরের থেকে গোস লিখে দেবে, তখনই তোমার সেন্টেন্সটা একদম ঠিক হয়ে যাবে। অর্থাৎ তুমি 99% সেন্টেন্সটা ঠিকই লিখেছিল। অর্থাৎ এইটা বলছে যে টিচারও তার ভুলগুলোকে এমন ভাবে চেক করে দেবে। এবার আমি যদি এরকম বলি যে তুমি 99% ঠিক লিখেছিলে সেন্টেন্সটা, কিন্তু 1% ভুল হয়ে গিয়েছিল, তোমার এই ইএসটা যোগ করাটা হয়নি বলে, তাহলে কি স্টুডেন্ট সেখানে মন ভাঙবে না, যে স্টুডেন্ট কি ভাববে যে হ্যাঁ আমি তো 99% ঠিকই লিখে ফেলেছিলাম, কিন্তু এইটুকুর জন্য ভুল হয়ে গেছে। দেখবে স্টুডেন্ট সেটা নিজে থেকেই ঠিক করে নেবে। কিন্তু যদি কোনো টিচার এগিয়ে বলে যে এতক্ষণ ধরে শেখালাম তারপরেও সেই এসিএসটি লিখতে ভুলে গেছো, তোমার দ্বারা হবে না, তাহলে কিন্তু ব্যাটিস্ট হয়েছে, ওখানে অবস্থা খারাপ। বলছি যেন এইটা যেন টিচারের দিক থেকে খবরদার না হয়। কি বলে বুঝতে পারলে? এক্সপ্লেনেশনটা বুঝতে পারলে? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে ইয়েস পেরেছি। স্যার। আচ্ছা, তাহলে আমি বুঝতে পারছো? ক্লাস বুঝতে পারছো তোমরা? হ্যাঁ স্যার, হ্যালো? হ্যাঁ, হ্যালো হ্যালো। বুঝতে পেরেছি। আচ্ছা, প্রত্যেকে বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে দেখো, when all these principles are followed, যখন এই সমস্ত যে ছটা আমরা কভার করে আসলাম, এই প্রিন্সিপাল গুলোকে যখন ফলো করা হয়, ল্যাঙ্গুয়েজ লার্নিং বিকামস ইজি। হ্যাঁ, ভাষা শেখা, ইংরাজি ভাষা শেখা তখন সেটা সহজ হয়ে যায়, মিনিংফুল হয়ে যায়, অর্থবহ হয়ে যায়, কিনা এটা শিখছে আমাদের কাজে লাগবে, আর কিনা এফেক্টিভ ফলপ্রদ হয়ে যায়। ব্যাস, এই হচ্ছে আমাদের হয়ে গেছে। আচ্ছা, কটা বাজে একটু বলতে পারবে তোমরা? স্যার 9:20। 9:20, সবাই 9:20 হয়েছে? ঠিক আছে। আচ্ছা দেখো, এইবারে হচ্ছে আমি তোমাদের জন্য 25টা কোশ্চেন্স রেখেছি। আচ্ছা, এখানে প্রথমটাতে দেখো কোশ্চেন্সটাকে অ্যান্সারটা দেওয়া নেই, ম্যাডাম ওইভাবেই করেছি, এখানে একদম অ্যান্সার এক্সপ্লেনেশন দেওয়া আছে। তাহলে চলো আমরা এটা করে ফেলি। ল্যাঙ্গুয়েজ শুড বি টট উইথ এ ক্লিয়ার গেম পারপাস স্টোরি পোয়েম। গেম পারপাস হবে, তাহলে ল্যাঙ্গুয়েজ, এটা আমরা প্রথমেই শিখেছি যে ল্যাঙ্গুয়েজ একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে শিখতে হয়, যে কেন আমরা ল্যাঙ্গুয়েজটা শিখছি। তাহলে এটা আমাদের অ্যান্সার কি হবে না বি একটা অ্যান্সার এখানে করাই আছে। আর এক্সপ্লেনেশন দেওয়া আছে যে স্টুডেন্টস লার্ন বেটার হোয়েন দে নো দা পারপাস। তোমরা, আমি পরের বারে না কি করব, যে এই যে কোশ্চেন গুলো যেগুলো তোমরা যেটা বলেছো, যে কোশ্চেনটার থাকবে তার বাংলাটা থাকবে, আর এই যে এক্সপ্লেনেশন যেটা, এটারও বাংলাটা দিয়ে দেবো, তাই তো? এটা দিলে তোমাদের সুবিধা হবে, তাই তো? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বঙ্গানুবাদগুলো থাকলে সুবিধা হবে। আচ্ছা, এই তো গুড, আমি দিয়ে দেবো। ঠিক আছে, আজকে আমাকে প্রথমে বলেছো স্যার আপনি এটা ইংরেজিতেই রাখুন, তারপরে আমাকে আবার বললো যে স্যার এবার থেকে আপনি একটু বাংলা করে করে পড়াবেন। আমি তখন বললাম যে ওদেরকে বঙ্গানুবাদটাও দিয়ে দেবো, ওদের সুবিধা। বলো হ্যাঁ স্যার, পরের ক্লাস আমি এটারও পাঠিয়ে দেবো তোমাদের। এটা আগে দিয়ে দিচ্ছি ম্যাডাম, আমি তারপরে এটারও পাঠিয়ে দেবো। আচ্ছা, টিচিং ল্যাঙ্গুয়েজ থ্রু রিয়েল লাইফ সিচুয়েশন ফলোজ দ্য প্রিন্সিপাল অফ গেসিং কনটেক্সট সাইলেন্স ট্রান্সলেশন। তাহলে কোনটা হবে? দেখো, টিচিং ল্যাঙ্গুয়েজ থ্রু রিয়েল লাইফ সিচুয়েশন ফলোজ দ্য প্রিন্সিপাল অফ গেসিং কনটেক্সট সাইলেন্স অ্যান্ড ট্রান্সলেশন। দেখো, আগে মানেটা বুঝো, টিচিং ল্যাঙ্গুয়েজ টু রিয়েল লাইফ সিচুয়েশন ফলোজ দ্য প্রিন্সিপাল অফ। তাহলে যখন আমরা কোনো ল্যাঙ্গুয়েজ শিখি রিয়েল লাইফ সিচুয়েশনে এসে, এটা কোন প্রিন্সিপালটাকে ফলো করে না? এটা আমি বলে দিচ্ছি, কনটেক্সট রিয়েল সিচুয়েশন গিভস মিনিং টু দা ল্যাঙ্গুয়েজ। দেখো, কনটেক্সট মানে হচ্ছে রিয়েল সিচুয়েশনকে বোঝাচ্ছি। যখন আমরা কোনো রিয়েল সিচুয়েশনে দাঁড়িয়ে যখন কোনো ল্যাঙ্গুয়েজকে শিখি, যেটা আমাদের কাজে লাগে প্রত্যেক দিনে, তখন কোন পরিপ্রেক্ষিতে আমরা সেটা শিখছি, সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয়ে ওঠে। এই কারণেই বলা হয়েছে যে রিয়েল সিচুয়েশন গিভস মিনিং টু দা ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমি যে কারণে ইংরেজিটা শিখছি তার যদি মানেটাই না বুঝতে পারলাম, মানেটা মানে কি, যে কি কারণে আমাকে ইংরেজি শেখানো হচ্ছে, এটাই যদি বুঝতে না পারি, তাহলে সেই ল্যাঙ্গুয়েজটার কোনো মানেই আমাদের কাছে দাঁড়াবে না, থাকবে না। কিন্তু যখন আমি ইংরেজিটা শিখছি এটা ভেবে যে ইংরেজি
সব স্কুলে পড়ানো হয়, ইংরেজি পড়ানোর সুযোগ থাকে, ইংরেজি শিখলে নিজে স্মার্ট হওয়া যায়। তারপরে এটা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, মানুষের সঙ্গে কথা বলতে সুবিধা হয়, বিভিন্ন অফিসে ইংরেজি লাগছে, ইংরেজি জানা থাকলে চাকরি পেতে সুবিধা হয়। তখন কিনা সে এই যে রিয়েল লাইফ যে ব্যাপারটা, এইটাই তখন ল্যাঙ্গুয়েজটাকে কিনা আমাদের কাছে একটা মানে তৈরি করে যে হ্যাঁ, এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখাটা আমার দরকার, এটাই বলেছে কোশ্চেনটাতে, এটাই হচ্ছে অ্যান্সার। কয়টা দাম কি বলছে? Students learn better when they practice the language actively. This is learning by doing, reading only, memorizing homework. বুঝতে পারছো লার্নিং বাই ডুইং হবে, ঠিক আছে? এটা প্রথম অ্যান্সারটা হবে যে হ্যাঁ, শেখা করার মধ্যে দিয়ে। ঠিক আছে, অ্যাক্টিভ ইউজ হেল্প স্টুডেন্টস লার্নিং বেটার। ওইটা কয়টা কি দেখো, রিপিটিং ওয়ার্ডস এন্ড সেন্টেন্সেস হেল্পস ইন ফরগেটিং, হ্যাবিট ফরমেশন, ট্রান্সলেশন আর রাইটিং রাইটিং স্কিলস অনলি। তাহলে কিনা হ্যাবিট ফরমেশন, এটাই অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? একটা কয়েকটা কি বলছে, ল্যাঙ্গুয়েজ শুড ইউজ ফর টিচিং শুড বি টু ডিফিকাল্ট, টু ইজি, স্লাইটলি অ্যাবভ স্টুডেন্টস লেভেল আর আনরিলেটেড। কোনটা হবে বলো? সি হবে। ভেরি গুড, হ্যাঁ সি হবে, গুড। হ্যাঁ, স্লাইটলি অ্যাবভ স্টুডেন্টস লেভেল। আমি একটু ব্যাখ্যা করে বলছি, দুটো সেন্টেন্স দিয়ে শিখিয়ে দিয়েছি। স্টুডেন্টসদের যেটা লেভেল তার থেকে আর একটু হায়ার লেভেলের হবে। যেটা বলেছিলাম যে আই এম এ স্টুডেন্ট, আর আমি কি লিখেছিলাম যে আই ওয়েন্ট টু পুরী এন্ড স দা সি, আই স দা সি, একটু হায়ার লেভেলের হবে, ব্যাস। ল্যাঙ্গুয়েজ ইউজ ফর টিচিং শুড বি, ও টিচিং, লিসেনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং টুগেদার ইজ কল্ড কনভারসেশন। আচ্ছা, ভালো করে বুঝবে, এখানে না এই বানানটা দুটো দেখতে অনেকটা একই লাগে, কারেকশন আর করোলেশন। দুটো বানানকে দেখতে মোরলেস একই লাগে, সাবধান কিন্তু। হ্যাঁ, করোলেশন হবে, এটা অ্যান্সারটা সি হবে। দেখো, কারেকশন আর করোলেশন এই দুটো ওয়ার্ডকে মোরলেস জুমুজের মতন দেখতে লাগে, মোরলেস লুক অ্যালাইক। সাবধান হয়ে যাবে, ঠিক আছে? হয়তো পরীক্ষার তাড়াহুড়োতে করোলেশন অ্যান্সারটা হবে জেনে ভুল করে কারেকশন অ্যান্সার করে রাইট দিয়েছো, মানে কারেকশন দিয়ে করে দিয়ে চলে এসেছো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? বুঝতে পারছো? ইয়েস স্যার। হ্যাঁ, এটা মাথায় রেখে, এই দুটোকে প্রায় একই দেখতে। আচ্ছা, স্টুডেন্টস লার্ন মোর when they feel scared, confident, silent, punished। কোনটা হবে বল? অপশন বি। অপশন বি, ভেরি গুড। এই তো, হ্যাঁ। তাহলে স্টুডেন্টস লার্ন মোর, স্টুডেন্টস অনেক বেশি শিখতে পারে when they feel confident, যখন তারা আত্মবিশ্বাসী, নিজেকে ভিতর থেকে আত্মবিশ্বাসী অনুভব করে। ঠিক আছে, গুড। আচ্ছা, the mother tongue should be used very frequently for every lesson, very little instead of English। কোনটা হবে বল? যদি মাদার টাং শুড বি ইউজ, মাতৃভাষা ব্যবহার করা উচিত। স্যার এ হবে স্যার। ভেরি Yes, sir. না, ফ্রিকোয়েন্টলি মানে কি জানো, খুব ঘন ঘন। সি হবে। হ্যাঁ, অপশন সি, তাই তো? সি হবে। বি বি। কি বলছো? হ্যাঁ, কি বলছো? না না, অ্যান্সার সি হবে, অ্যান্সার সি। বি হবে না, ভেরি লিটিল। স্যার মাদার টাং স্যার ভেরি লিটল কেন? ধরো তুমি কাউকে সে তো নিজের ভাষা। ধরো এক সেকেন্ড, তুমি ধরো মাদার টাং কিন্তু বাংলা বলে ভাবছো, ধরো তুমি যদি কাউকে ইংরাজি শেখাও, ঠিক আছে? সেখানে যদি তুমি ইংরাজি শেখাতে গিয়ে শুধু যদি বাংলাতে বলো, তাহলে আর একটা স্টুডেন্টও থাকবে না। তুমি কোথায় থাকো একটু নাম বলবে? তুমি কোথায় থাকো? হোয়াট ডু ইউ লিভ? না স্যার, আমি স্যার বলছি স্যার, মাদার টাং মানে যে যার, সেটা তো ইংরেজিতে তার মাদার টাং, সে তখন সেটা ফ্লুয়েন্টলি বলতে পারবে। এইটা বাদ দিয়ে ভাবো প্লিজ, এইটা একটু বাদ দিয়ে ভাবো যে যার ইংরাজি মাদার টাং তাকে ইংরাজি অতটা শেখাতে লাগে না। বুঝতে পেরেছো? আর এমনি হয়ে যায়। ইংরেজি কারা শেখে জানো? যাদের ইংরেজি মাদার টাং না। ধরো আমি যদি ইংল্যান্ডে জন্মতাম, ইফ আই ওয়ার বর্ন ইন ইংল্যান্ড, তো আমাকে এমনি শিখে না স্যার, ওই রকম ভাবে হলে তো স্যার কিছুই হবে না। আমরা যেমন বাংলা আমাদের মাদার টাং, আমরা তো বাংলা গ্রামারের কিছুই জানি না, তাহলে তো 100-এ 100 পেয়ে যাওয়ার কথা, তো আর সেটা কি পাই আমরা? তা তো নয়। শিখতে হয়, কিন্তু ওরা অতটা গ্রামার শেখে না, ওদের হয়ে যায় শিখতে শিখতে, বলতে বলতে ওদের হয়ে যায়। বুঝতে পেরেছো তো? একটা জিনিস জানবে, বাংলাতে আমরা অনেক সেন্টেন্স ভুল, এটা তো তোমাকে বুঝে শুনে রাখো তোমাদেরকে, কিন্তু তারপরেও একটা মানে দাঁড়িয়ে যায় বাংলাতে। ধরো আমরা বলি টাকা বাজে বাজে, হ্যাঁ ফালতু টাকা খরচা করিস না, কথাটা তো ভুল। কথাটা হচ্ছে যে
টাকা ফালতু ফালতু খরচা করিস না। কিন্তু ফালতু টাকা যখন আমরা বলি তখন টাকাটাকেই ফালতু বোঝানো হচ্ছে। কিন্তু এরকম কথা আমরা বলি, আমাদের এখানে মাংনে দাঁড়িয়ে যায়, কিন্তু ইংরেজি ক্ষেত্রে এটা ব্যাপার আছে। ভুল গ্রামার, পাশ থেকে কথা আসছে, তুই মার্কটা অফ করে রাখো। ভুল গ্রামার ব্যবহার করে ইংরেজি সেন্টেন্স বলা যায় না, তাহলে আটকে যাবে সেন্টেন্স। বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে তার বাইরে একটু একটু মাইক্রোফোনটা অফ রাখো, একটা খুব আওয়াজ আসছে, আশপাশে মানুষের গলার আওয়াজ আসছে তার মোবাইল এতে। আচ্ছা, এবার তোমাকে বলছি, আমাদের কলকাতার ক্ষেত্রে যেটা হয়, আমাদের এখানে কলকাতাতে ইংরেজি পড়াতে বসে যদি যদি বাড়িতে পড়াতে যায়, ইংলিশ পড়াতে গেলে ইংলিশে পড়াতে হয়। ওখানে বাংলা ভাষা বেশি ব্যবহার করলে টিচার থাকবে না, টিচারকে ছাড়িয়ে দেবে, আর কেউ করেও না সত্যি বলতে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, যে তুমি তুমি যখনই ধরো কাউকে, মাদার টাং শুড বি ইউজ ভেরি লিটিল। আর আমি কি বলেছি না, আমরা আজকে লেসনটাকে ইংলিশ নিয়ে বেশি ইংলিশ দিয়ে ডিল করবো, তাহলে তোমাকে ভাবতে হবে যে আমি ইংরেজি শেখাতে গেছি। ওখানে ইংরেজি শেখাতে গিয়ে তুমি বাংলা, নিজের মাতৃভাষা বাংলা যেটা সেটা যত কম ব্যবহার করা যায় ততই ভালো। ঠিক আছে, তাহলে কার টিচার থাকবে না, টিচারকে ছাড়িয়ে দেবে। আচ্ছা, তারপর দেখো, the target language should be as much as possible only in exams, only during reading, and never কি হবে? অপশন এ। অপশন এ, হ্যাঁ। টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে কি? যে ভাষাটাকে শেখানো হচ্ছে। আমরা ধরে নেবো যে আমরা কি ভাষা শেখাচ্ছি না, ইংরেজি শেখাতে গেছি। ধরে নাও যে তোমরা ইংরেজি শেখাচ্ছ কোনো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেকের পার্সোনাল কিছু স্টুডেন্টস আছে ইংরেজিতে, তাহলে টার্গেট ল্যাঙ্গুয়েজ তখন ওখানে কি হয়ে যাবে না, ইংরেজি। তাহলে তোমাদেরকে ইংরেজি টিচার হিসেবে নিয়েছে। তখন কিনা যতটা বেশি পারা যায় অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইংরেজিতেই বলতে হবে, ইংরেজিতে সবকিছু পড়াতে হবে। Every student learns differently. This refers to listening skill, individual differences, distraction rules, and grammar method. কি হবে? বি হবে। হ্যাঁ, বি হবে, ঠিক, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। এটা সহজ। এই দেখো না, এখানে একদম মানে কোশ্চেনটা যেটা আছে না, কোশ্চেনেই অ্যান্সারটা দেওয়া আছে। এখানে আছে ডিফারেন্টলি, এখানে আছে ডিফারেন্ট, কোশ্চেনেই অ্যান্সারটা দেওয়া আছে। ঠিক আছে, correction should be done harshly, rudely, kindly, immediately. অপশন সি। অপশন সি, কাইন্ডলি। হার্শলি মানে খুব বাজে ভাবে, কোনো রকম কোনো রকম। হার্শলি মানে কি জানো তো, কোনো একটা ভুল হয়েছে, কোনো রকমের টিচার, ধরো ওই যেটা আমি বলেছিলাম, আমি এখানে যদি লিখি যে সীতা, আরেকবার যদি লিখি সীতা গো টু স্কুল, ভালো করে লক্ষ্য করো হার্শলি আর হার্ডলি মধ্যে পার্থক্য কি। ধরো হার্শলি মানে কি, স্যার এটা এটা বডি কেটে দিচ্ছি, তোমরা জিজ্ঞেস করবে স্যার কাটলেন কেন, এখানে একটা ইয়ে হবে, দেখুন কেন, সেইটুকু বলে ছেড়ে দিলাম। এইটাকে বলা হচ্ছে হার্শলি। ঠিক আছে, আর কিছু বোঝালাম না, আর কিছু বললাম না। আর হার্ডলি হচ্ছে এটাই বোঝালাম যে এত করে শেখানোর পরেও ভুল করলি, তো তোমাদের দ্বারা হবে না, তোমরা ছেড়ে দাও, অন্য কিছু শেখো। এইটাকে বলা হচ্ছে রিউডলি বা হার্ডলি, রিউডলি। ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্যটা হচ্ছে এইটা। আচ্ছা, কাইন্ডলি অ্যান্সার হবে। আচ্ছা, কারেকশন শুড বি ডান ইমিডিয়েটলি অলওয়েজ। আচ্ছা, এইবার তোমাদেরকে আমি একটা কথা বলছি, বাই চান্স যদি এখানে কাইন্ডলি না দিয়ে যদি একটা অন্য সব কিছু দিতে, ধরো হার্ডলি, পরীক্ষা করে লিখি, তখন কি করতে? নিজেরা বুদ্ধি খাটাও। কারেকশন শুড বি ডান হার্ডলি, ইমিডিয়েটলি, অলওয়েজ। কোনটা হতে পারতো তখন? হ্যাঁ, বলো, চেষ্টা করো। হ্যালো, তোমার কথাটা কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, বাকিরা একটু কিছু বলবে? তখন এক্ষেত্রে এটা ডিটাই প্রাধান্য পেত। বাহ, দুইটাই প্রাধান্য পেতে, ভেরি গুড, খুব ভালো বলেছো। হ্যাঁ, ইমিডিয়েটলি অলওয়েজ। যদি কোনো ভুল হয় সেই ভুলটা ওইখানেই সঙ্গে সঙ্গে ঠিক করে দাও, নয়তো টিচারও পরে ভুলে যেতে পারে, স্টুডেন্টও ভুলটা কারেক্টেড করারও কথাটা ভুলে যেতে পারে। কি বলে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিকই বলেছো একদম। যদি এখানে কাইন্ডলি অ্যান্সার হবে, কিন্তু কাইন্ডলি যদি না যে বাই চান্স অন্য ওয়ার্ড দিয়ে, তখন কিন্তু ডিটা প্রাধান্য পেত, ডিটাই অপশন হয়ে যেত, মানে অপশন প্লাস অ্যান্সার হয়ে যেত। The main goal of giving feedback is to punish mistakes, discourage students, help improvement, আর কিনা টেস্ট মেমোরি। কোনটা হতে পারে? সি। অপশন সি।
ঠিকই বলছো, হ্যাঁ, হেলথ ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, একটা ওই যেটা বললাম, ধরো আমি বললাম যে স্যার আজকে স্টুডেন্টসরা ক্লাসে খুব একটা ভালো কিছু, অতটা ভালো নয়, ঠিক আছে, পরের ক্লাসটাতে ভালো করে দেখাবো, মানে এরকম টাইপের যদি হতো ব্যাপারটা। আর তোমরা হয়তো বলে স্যার আজকে একটু বড় ফার্স্ট পুরি একটু স্লো পড়ালে ভালো হতো, তাহলে কিনা একে অপরের সাথে আলোচনা করে নেওয়া, যে আলোচনা করে নিয়ে ঠিক করে হেলথ ইমপ্রুভমেন্টই অ্যান্সার হবে। হ্যাঁ, এটা সহজ। আচ্ছা, showing objects while teaching support, ট্রান্সলেশন, ভিজুয়ালাইজেশন, গ্রামার, সাইলেন্ট রিডিং, কোনটা হবে বলো? এটা খুব ভালো কোশ্চেন। মানে কি showing objects while teaching support, অর্থাৎ যখন তুমি কিছু শেখাচ্ছ, ধরো এমন একটা জিনিস শেখাচ্ছ, তার একটা ছবি ধরো তাদের সামনে রাখলে বা সেই অবজেক্টটাকে রাখলে, তখন কি হবে? ধরো আমরা একটা ধরো লিখলাম যে ধরো আমি শেখাচ্ছি যে বি হবে অ্যান্সার। আই লাভ ইটিং ম্যাঙ্গোজ, আমি আম খেতে ভালোবাসি। ম্যাঙ্গোজ বলে ধরো আমি স্টুডেন্টদের সামনে একটা রাশি ড্র করছি, এটা আমের ছবি আঁকলাম, তাহলে এতে করে কি হচ্ছে না, ভিজুয়ালাইজেশনটা পরিষ্কার হয়ে যায়। ভিজুয়ালাইজেশনের চোখের সামনে ছবিটা ভালো ভেসে ওঠে। হ্যাঁ, ভিজুয়ালাইজেশন অ্যান্সার হবে। এটা বাকিদেরও বলা উচিত ছিল, বাকিরাও তো চেষ্টা করো, সহজ তো। ভিজুয়ালাইজেশন অ্যান্সার হবে। Students remember better when lessons are meaningless, confusing, connected to real life, very long. কোনটা হবে? অপশন সি হবে। আমি এটা বলে দিয়েছি, স্টুডেন্টস এর লেসন শেখাটা অনেক ভালো, মনে রাখাটা অনেক ভালো হবে। স্টুডেন্টস রিমেম্বার বেটার, অনেক বেশি করে ভালো করে মনে রাখতে পারবে ওয়েন লেসনস আর, যখন শিক্ষা যেটা দেওয়া হচ্ছে, যে চ্যাপ্টার গুলো শেখানো হচ্ছে, সেগুলো যেন রিয়েল লাইফ সিচুয়েশনের মধ্যে পড়ে, বাস্তব বর্ধিত যেন না হয়ে যায়। ঠিক আছে, কানেক্টেড টু রিয়েল লাইফ, যেন রিয়েল লাইফ হয়। তারপর আমি জেনে রাখবে যে ল্যাঙ্গুয়েজ সেগুলি ফেয়ারি টেলস পড়া হয়, ফেয়ারি টেলস যত অবাস্তব হবে তত ভালো লাগে পড়তে। কিন্তু ল্যাঙ্গুয়েজ ঠিক তার ডিফারেন্ট, অ্যাবসলিউটলি ডিফারেন্ট। তাহলে কানেক্টেড টু রিয়েল লাইফ হতে হবে। ঠিক, একদমই ঠিক অ্যান্সার দিয়েছে। ওকে, তো দুটা কোশ্চেন আমরা করে ফেলেছি। পরেরটাতে আমরা আসবো। allowing students to correct their own mistakes supports confusion, laziness, learner autonomy, আর memorization। ডি। allowing students to correct their own mistakes supports, তাহলে স্টুডেন্টসরা, আচ্ছা, লার্নার অটোনমিটাও হতে পারে, কিন্তু এটা বোঝাই হবে, এটা থেকে দুটাই বেশি ভালো। হ্যাঁ, ঠিক আছে, সেটাই, হ্যাঁ বললাম না, লার্নার অটোনমিটাও হতে পারে। হ্যাঁ, সেলফ কারেকশন বিল্ড রেসপন্সিবিলিটি, হ্যাঁ এইটাই করো। তোমরা কেউ ডি বলেছিলে কি? ডি বলেছিলে কেউ? হ্যালো, ডি বলেছিলাম। ডি বলেছিলে। দেখো, যদি এইটা না, আমার এটা একটু সন্দেহ হয়েছিল, ওই জন্য বললাম না যে লার্নার অটোনমিটাও হতে পারে। দেখো, যেটা যদি না থাকতো তাহলে মেমোরাইজেশন ঠিক আছে, যেটা মনে পড়ে যাবে ভালো করে। যে ধরো কোনো স্টুডেন্ট কিছু ভুল করেছে, তাকে বলা হলো যে তুমি যে ভুলগুলো করেছো নিজেই ঠিক করো, ওই করে আমি যা শিখেছি সেই রুলগুলো দেখে দেখে নিজেই ঠিক করো। তখন এবার স্যারের শেখানো রুলস গুলো সে দেখলো, দেখে দেখলো যে হ্যাঁ আমি এই জায়গাগুলোতে ভুল করেছি, সেইগুলোকে ব্যবহার করে করে কিনা সে ঠিক করলো, তাতে কিনা তার জিনিসটা ওভারঅল আবার মনে পড়ে যাবে, এটা ঠিক। কিন্তু লার্নার অটোনমি কথাটার মানে হচ্ছে সেলফ কারেকশন বিল্ডস রেসপন্সিবিলিটি, অর্থাৎ নিজে থেকে যে ভুলগুলো শুধরে নিচ্ছে, তাতে করে কিনা তার একটা নিজের মধ্যে আলাদা দায়িত্ব নেওয়ার ক্ষমতা তৈরি হয়। তার কারণ কিনা, ধরো আমি ধরো একটা জিনিস দিক থেকে ধরো ভুল করে ফেলেছি কোনো একটা জায়গায়, কোনো ভুল করে ফেলেছি, যখন নিজে ওটাকে পড়ে আবার ঠিক করে নিল, তখন তার মধ্যে একটা সেলফ রেসপন্সিবিলিটি তৈরি হলো যে পরের বার নেক্সট টাইম আই হ্যাভ টু বি মোর সিরিয়াস, আমাকে কি কিনা ব্যাপারটাকে এরকম সিরিয়াস হতে হবে, মানে এই টাইপের ভুল আমার না হয়। মানে অটোনমি মানেটা জানলে হয়ে যেত, কিন্তু আমি বললাম না, আমি বললাম না তোমাদের যে লার্নার অটোনমি হতে পারে। তবে হ্যাঁ, একটা কথা বারবার বলে দিচ্ছি, এখানে যদি এইটা না থাকতে যে অন্য কিছু একটা দিতে, কনফিউশন, লেজিনেস, তারপর ধরো আমি যদি একটা যোগ করে দিই যে কনফিউশন আছে, লেজিনেস আছে, তাহলে কি যোগ করা যায়, দাঁড়ো করে দিচ্ছি। দাঁড়াও, যদি বলা যে দাঁড়াও, ডিস্ট্রাকশন মানে হচ্ছে কিনা মনে বিচ্যুতি ঘটে যায়, যে না আমার ভালো লাগছে না, এসব আমার দ্বারা এসব হবে না, ডিস্ট্রাকশন। তখন মেমোরাইজেশনটা হয়ে যেতে পারতো, অসুবিধা ছিল না। কিন্তু যেহেতু লার্নার অটোনমি দিয়ে দিচ্ছে, এটা অ্যান্সার হবে। একটা তো ডিফিকাল্ট দেবে এরা, এটাই তো মজা না, একটা তো ডিফিকাল্ট থাকবে। A teacher who uses simple languages follows the principle of difficulty, comprehensibility, translation, habit, কি হবে? A teacher
পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, দেখো এ টিচার হু ইউজেস সিম্পল ল্যাঙ্গুয়েজ ফলোজ দ্য প্রিন্সিপাল অফ কম্প্রিহেন্সিবিলিটি। কম্প্রিহেন্সিবিলিটি মানে কি, যে সিম্পল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তার স্টুডেন্টদের সাথে কমিউনিকেশনের কোনো সুবিধা হয়, বোঝাপড়ার যে ব্যাপারটা সেটা অনেক বেশি ইজিয়ার হয়ে ওঠে। ওই জন্যই কিনা এটা বি হবে, এটা পরিষ্কার অ্যান্সার, বোঝাই যাচ্ছে, আর কিছু নেই এতে। বলো, গ্রুপ ওয়ার্ক ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাস প্রমোটস কম্পিটিশন, আইসোলেশন, ইন্টারেকশন, আর একটা কি না, সাইলেন্স। কোনটা হবে? সি হবে, সি স্যার। কি হবে? ঠিকই বলেছো, ইন্টারেকশন। দেখো অনেকেরই মনে হতে পারে কম্পিটিশন, না কম্পিটিশন নয়, কম্পিটিশনটা পরীক্ষার সময়তে হয়। যখন একটা ক্লাসের মধ্যে গ্রুপ ক্লাস হচ্ছে, ধরো ইংরেজি ভাষাটা শেখা উচিত না উচিত নয়, দুটো ধরো ক্লাসকে দুভাগে ভাগ করে এটা ডিবেট হচ্ছে, দুজনকে তো ইংরেজিকে নিয়ে বলতে হবে, কেউ পরে বলবে, কেউ এগেন্স্টে বলবে, সেটা পরের কথা। কিন্তু দুজনেই ইংরেজি নিয়ে যখন বলে তখন তাদের মধ্যে ইন্টারেকশনটা অনেক ভালো হয়, ইন্টারেকশন মানে যোগসূত্রটা অনেক বেশি ভালো হয়। এটা সি অ্যান্সার হবে। আচ্ছা, কম্পিটিশন হচ্ছে প্রতিযোগিতা, এখানে কম্পিটিশনের কোনো ব্যাপারই নেই। আইসোলেশন মানে হচ্ছে একে অপরের থেকে দূরে সরে যাওয়া, মানে আলাদা আলাদা হয়ে যাবে, মানে এরকম কোনো ব্যাপার নেই। সাইলেন্স তো কখনোই হতে পারে না, যখন কথাবার্তা হবে তখন সাইলেন্স কি করে সম্ভব? এটা তো সাইলেন্স হলে চুপচাপ নিস্তব্ধতা, এটাও হওয়া সম্ভব নয়। ইন্টারেকশন যে বলেছো তার অ্যান্সারটাই ঠিক আছে, সি ইন্টারেকশন, একদমই ঠিক বলছো। 17তে হয়ে গেছে আমাদের। হুম, হুম। আচ্ছা, টিচিং ফ্রম ইজি টু ডিফিকাল্ট ইজ কল্ড গ্রেডিং, পানিশমেন্ট, মেমোরাইজিং, আর গেসিং। দেখো এখানে দুটো হতে পারে, পানিশমেন্ট তো হবে না। এ আর ডি। দাঁড়াও, না না, জি হতে পারে না। এ আর সি এর মধ্যে পসিবিলিটি রয়েছে। হ্যাঁ, বললাম না, এ আর সি এর মধ্যে পসিবিলিটি রয়েছে। এই দেখো, এ অ্যান্সার আছে। দেখো কেন পসিবিলিটি আছে বলে দিচ্ছি। দেখো প্রথমত বলছি যে সহজ থেকে যখন কঠিনে যাওয়া হয় তখন কিনা তার মধ্যে আন্দাজ করার কোনো ব্যাপার থাকে না। হ্যাঁ, পানিশমেন্টও তো হতে পারে না। ধরো আমি একটু আগে শিখেছিলাম যে প্রথমে যে ইজি জায়গায় যদি কমন প্লেস লেখে বা ডিফিকাল্টের জায়গায় যদি কেউ টাফ লেখে, এখানে তাকে মারার কোনো দরকার, মারবে কেন? সে তো ভালো, আরো কঠিনের দিকে যাচ্ছে, ভালো শিখছে, নোট দাও, ভালো জিনিস শিখছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, একটা এক গ্রেডিং হতে পারে, এটা মেমোরাইজিং ও হতে পারে, কিন্তু এখানে গ্রেডিংটা হচ্ছে বেস্ট। তার কারণ হচ্ছে যখনই কেউ সহজ শব্দ থেকে কঠিন শব্দের দিকে যাচ্ছে এবং সে ঠিক ঠিক করে কঠিন শব্দগুলোকে ব্যবহার করছে, তার কিনা গ্রেডটা বাড়ছে। সে এ গ্রেড থেকে বি গ্রেডে যাচ্ছে, বি গ্রেড থেকে সি গ্রেডে যাচ্ছে, সি থেকে মানে এ গ্রেড থেকে এ গ্রেড থেকে বি গ্রেডে যাচ্ছে, বি থেকে সি তে যাচ্ছে, সি থেকে ডিতে যাচ্ছে। গ্রেডিংটাই অ্যান্সার হবে। বুঝতে পারলে কি বললাম? গ্রেড মানে হচ্ছে ধাপ, ধাপ ধাপে ধাপে বেড়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? জি স্যার। ইয়েস স্যার। ওকে ওকে। When a teacher gives praise for correct answer, it is memorizing, reinforcement, correction, evaluation. বি হবে, বি রেইনফোর্সমেন্ট, বি হ্যাঁ, reinforcement মানে কি জানো? Reinforcement প্রশংসা করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ট্রেন্থ গুড লার্নিং। হ্যাঁ, ও এটাকে বাড়িয়ে দেয়। রেইনফোর্সমেন্ট স্ট্রেন্থ গুড লার্নিং, ভালোভাবে যদি তুমি শিখতে চাও, এর এক্সপ্লেনেশনটা খুব ভালো দেওয়া আছে। সেটা কিনা ভালো শেখার যে মনের যে ক্ষমতা, ঠিক আছে, স্ট্রেন্থ, সেটাকে কিনা অনেক বেশি করে বাড়িয়ে দেওয়া। এই তো তোমার দ্বারা হচ্ছে। ওই যে টিচার গিভস প্রেজ ফর কারেক্ট অ্যান্সার, সেটা কিনা রেইনফোর্স করে। মেমোরাইজিং এর কোনো ব্যাপার নেই, কারেকশনেরও কোনো ব্যাপার নেই। এখানে ভালো অ্যান্সার যখন দিচ্ছে, অ্যান্সারের জন্য যখন প্রশংসা করছে, যখন কারেকশনের তো কিছু ব্যাপারই নেই। ইভালুয়েশন এসব আসে না, ফালতু এসব আসে না। হ্যাঁ, রেইনফোর্সমেন্ট এটাই অ্যান্সার হবে। ইউজিং মাদার টাং অনলি when something is difficult to explain follows. আচ্ছা, নো কারেকশন রুল, মিনিমাল ইউজ প্রিন্সিপাল, হ্যাবিট প্রিন্সিপাল, মেমোরাইজেশন। কোনটা হতে পারে? বি। হ্যাঁ, এই তো বলছে সি। যে ইউজিং মাদার টাং, বুঝে মাদার টাং সম্পর্কে কি বলেছিল? যত কম ব্যবহার করা যায় ততই ভালো, ততটাই চেষ্টা করতে হবে। ওটা কম, এই মিনিমাল কথাটা মানে হচ্ছে খুব কম, খুব কম। মিনিমাল, সরি দাও লাগিয়ে চেঞ্জ করি, খুব কম। মিনিমাল কথাটা মানে খুব কম, তাহলে মিনিমাল ইউজ প্রিন্সিপাল, এইটা এইটা। মাদার টাং শুড বি ইউজড অনলি হোয়েন নিডেড। এই মাদার টাং তখনই ব্যবহার করা উচিত যখনই একমাত্র দরকার, তার বাইরে নয়।
encouraging sign students is speak increases. Fear, mistake, confidence, silence. কি হবে? সি Yes, confidence হবে। কনফিডেন্স Confidence। কি বলছেন? এনকারেজিং হাই স্টুডেন্টস টু স্পিক ইনক্রিজেস, যারা একটু লজ্জা পায় কথা বলতে, ঠিক আছে? লজ্জা হ্যাঁ, যারা একটু লাজুক টাইপের হয়, এই প্রবলেমটা আছে। আমার পিসির ছেলের এই প্রবলেমটা ছিল, আমার নিজের পিসিত ভাইয়ের। ও খুব ভালো স্টুডেন্ট, কিন্তু কি বলতো, ধরো টিচারের কাছে পড়ছে, ধরো টিচার বোঝানোর সময় যদি বুঝতে না পারতো, কোনোদিন জিজ্ঞাসা করতো, বুঝতে পেরেছো? ও বলতো হ্যাঁ বুঝতে পেরে, সবাইকে বলতো হ্যাঁ বুঝতে পেরে, ও কোনো লজ্জায় জিজ্ঞাসা করতে পারতো না। এটা একটা সমস্যা, ঠিক আছে? এটা একটা সমস্যা, ঠিক আছে? এইটা কাটিয়ে উঠতে হবে, এটা একদম থাকা উচিত নয়। টিচার যখন জিজ্ঞাসা করছে যে বুঝতে পেরেছো, না বুঝতে পারলে বলো, তখন সঙ্গে সঙ্গে বলো টিচার এটা আমাকে আরেকবার বুঝিয়ে দাও। কিন্তু এটা অনেক স্টুডেন্টস পারে না। হ্যাঁ, আই এম টেলিং দিস আউট অফ মাই ওন এক্সপিরিয়েন্স, আমি নিজের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি। পড়া থেকে অনেক স্টুডেন্টস আজ বন্ধু ফেস করলাম, মানে দেখলাম। আচ্ছা, তাহলে কিনা কনফিডেন্স গ্রো করবে। হ্যাঁ, teaching grammar through example, first support, deductive methods, punishment method, inductive method আর repetition only। এটা আছে একটু দেখলাম, ও দেখতে দিই, মাথা ঠিক কাজ করছে। ইন্ডাকটিভ মেথড। ইন্ডাকটিভ মেথড, হ্যাঁ ধরো বলে দিচ্ছি। ইন্ডাকটিভ মেথড মুভস ফ্রম এক্সাম্পল টু রুলস। ইন্ডাকটিভ মেথড আছে, এবার এটাকে শিখিয়ে দিয়ে, এটা নোটস আমাদের ছিল না, এটা কি শিখতে হবে। ইন্ডাকটিভ মেথড জিনিসটা কি, এখানে দেওয়াই আছে, সেই বানিয়েছি। ইন্ডাকটিভ লার্নিং মুভস ফ্রম এক্সপ্লেন টু রুল। আচ্ছা, ইন্ডাকটিভ লার্নিং মুভ ফ্রম এক্সপ্লেন টু রুল। আচ্ছা, এই ইন্ডাকটিভ মেথডে টিচাররা কি করে, যে মুভ ফ্রম এক্সাম্পল টু রুল। আচ্ছা, রুল যে নিয়ম কানুন, মুভ করছে ফ্রম এক্সাম্পল থেকে এবার রুলের দিকে আছে। আচ্ছা, প্রথমে যখন টিচার শুরু করবে পড়ানো শুরু করে যেমন ল্যাঙ্গুয়েজ, তখন বিভিন্ন এক্সাম্পল দিয়ে শেখাবে। কিন্তু এবারে ধরো অ্যানিমেলের এক্সাম্পল দিল, টাইগার, লায়ন, এগুলো অ্যানিমেলের এক্সাম্পল দিল, বা আরো কিছু এক্সাম্পল দিল দিয়ে এইবারে গ্রামারের রুলের দিকে যেতে হবে। যে ধরো আমি একটা প্রাণী শেখা দিকে আমি কাউকে ধরো টাইগার শেখালাম, টাইগার মানে বাঘ, ঠিক আছে, শিখেছে। লায়ন মানে সিংহ, ওকে। এইবার যখন গ্রামার শিখবো তখন কি করতে হবে, যে দা টাইগার হ্যাজ, দাও লেখা যায়, এও লেখা যায়, দুটো, এ টাইগার অথবা দা টাইগার দুটোই করা যায়। দা টাইগার অথবা এ টাইগার হ্যাজ 4 legs। এইবার দেখো, প্রথমে আমি বাঘ, সিংহের সমস্ত এক্সাম্পল শিখি, ওয়ার্ডের সাথে পরিচিত করেছি। এইবার আমাদেরকে রুলেতে আসতে হচ্ছে, কি না টাইগারের আগে নয় একটা ডি লিখতে হবে, নয় একটা এ লিখতে হবে। আর টাইগার যেহেতু 3rd person, তার সঙ্গে হ্যাজ ব্যবহার করতে হবে, হ্যাভ হবে না। আবার কিনা পা কটা না, 4টে, যদি 4টে পা হয়ে যায়, তার সাথে একের বেশি পা হয়ে যাচ্ছে, তার সাথে এটাকে লেগটাকে প্লুরাল করার জন্য আমাদের এখানে এস যোগ করতে হবে। অর্থাৎ এটাই বলতে চাচ্ছি, ইন্ডাকটিভ মেথড কি করবে না, এক্সাম্পল থেকে এইবার রুলেতে আসবে। আগে এক্সাম্পল দিয়ে শেখাবে, তারপরে এবার নিয়ম কানুনে আসবে, রুলেতে আসবে, গ্রামারের যে রুল সেই রুলেতে আসবে। Students learn better when new lessons are linked with TV show, unrelated topics, previous knowledge, songs only। কোনটা? সি প্রিভিয়াস নলেজ। Previous knowledge। সি। দাঁড়াও, students learn better when new lessons are linked with, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, এটা কেন অনেকে ভুল করে এটা করে আসে, ঠিক আছে, এটা যেন করে এসো না। টিভি শো থেকেও শেখা যায়, এটা একদম বাজে জিনিস নয়, তবে এখনকার টিভি শোস না দেখাই ভালো। হ্যাঁ, প্রিভিয়াস নলেজ। স্টুডেন্টস লার্ন বেটার হোয়েন নিউ লেসনস আর লিঙ্কড উইথ প্রিভিয়াস নলেজ। অর্থাৎ আজকেও ধর নতুন একটা চ্যাপ্টার শুরু করা হচ্ছে, ধর আমি শুরু করছি প্রেপোজিশন, ওকে, তার আগে কিনা প্রেপোজিশন শেখানোর সময় প্রেপোজিশনের আলাদা সেন্টেন্স কোনদিন আর্টিকেল, তার আগে ধরো এখন আজকে একটা চ্যাপ্টার শুরু করছি প্রেপোজিশন, আগের দিনের চ্যাপ্টারটা ছিল আর্টিকেল। প্রিপোজিশন যখন আমি শেখাবো তখন কিনা আর্টিকেলের সাথে লিঙ্ক করে শেখাবো। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য টেবিল। তাহলে দ্য ক্যাট ইজ, এবারে এখানেও প্রিপোজিশন কি হয় না সবসময়, মানে যদি টেবিলের উপরে থাকে অর হয়, আর যদি নিচে থাকে তাহলে আন্ডার হয়। আমি আপনাদের আন্ডার লিখছি, ডট লিখছি।
এবার ধরো প্রিপোজিশন দেখেছি যে এখানে দেয়ালটা টেবিলের উপরে আছে, টেবিলের উপরে আছে বললে কি বোঝাবে? ধরো এটা যদি টেবিলটা হয়, ধরে নাও এই হচ্ছে বেড়ালটা, তাহলে অন সবসময় সারফেস বোঝায়, তাহলে টেবিলটা, হ্যাঁ এই টেবিলের সারফেসে বেড়ালটা শুয়ে আছে বা বসে আছে, যাই হোক না কেন। আবার দেখো তাহলে অনটা শেখানো হয়ে গেল। আমি এবারে আগের চ্যাপ্টারটার সাথে রিলেট কি করে করছি, দেখো যেখানে টেবিল সংখ্যায় কটা না, একটা নির্দিষ্ট টেবিল রয়েছে, তাই তার আগে জি আছে, আর আগের দিন জি এর ব্যবহার তোমাদের শিখিয়েছি। এখানেও দেখো ক্যাটের আগে একটা জি আছে, এখানে কিন্তু আমি একটা নির্দিষ্ট বিড়ালের কথা বলছি, যে বিড়ালটা টেবিলের উপরে আছে, অন্য কোনো বিড়ালের কথা বলছি না। তাহলে বুঝতে পারছো? ধরো আগের চ্যাপ্টারে আমি আর্টিকেল শিখেছি, পরের চ্যাপ্টারে আমি প্রিপোজিশন শিখেছি। এই প্রিপোজিশন শেখানোর সময় আগের যে প্রিভিয়াস চ্যাপ্টার আর্টিকেল তার সাথে রিলেট করে শেখানো, এটাকেই বলা হয়েছে। বুঝতে পারছো ব্যাপারটা কি বললাম? বুঝতে পারলে? বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে স্টুডেন্টস লার্ন বেটার হোয়েন দ্য নিউ লেসনস আর লিঙ্কড উইথ প্রিভিয়াস নলেজ। আগে যে জ্ঞানটা দিয়েছি নলেজকে নিয়ে, সেটা দিয়ে তাদেরকে লিঙ্ক করে শেখাচ্ছি। ইউজিং ক্লিয়ার পিকচার্স or charts helps in confusing learners, better understanding, more translation, more punishment. কি হবে? বি। বি। চিত্র, ছবি। বি। ছবি খুব, এটা আনফরচুনেটলি আমাদের দেশে খুব একটা হয় না জিওগ্রাফি ক্লাস ছাড়া। কিন্তু এই যে পিকচার দেখিয়ে শেখা, পিকচার রিডিং যেটাকে বলা হয়, হ্যাঁ, বা লেসন্স ফ্রম পিকচার, এটা খুব ভালো জিনিস। একটা সময় বলে ছিল, এখন আর নেই। এটা শুধু জিওগ্রাফি স্টুডেন্টদের কিছুটা সুযোগ পায়, কিন্তু অন্যান্য সাবজেক্টে খুব একটা পিকচার দেখানো হয় না। আর ওই ইতিহাস বইটাতে কিছু ছবি টবি থাকে, হ্যাঁ, কিন্তু বিশেষ করে আমি এটা ইংরেজি গ্রামার বইতে দেখেছি যে একদম কোনো পিকচার রাখা হয় না। ইংলিশ গ্রামার বইতে দেখা যায় না কোনো পিকচার রেখেছে, পিকচার কিন্তু রাখা যায় এক্সাম্পল সেন্টেন্স বোঝানোর জন্য। যাই হোক, তাহলে ইউজিং ক্লিয়ার পিকচার্স অর চার্ট হেল্পস ইন বেটার আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এটা। আর লাস্ট কোশ্চেনটা আমাদের এসে গেছে, the main aim of language teaching is to help in a memorizing, translation skill only, communicative ability, writing speed। কোনটা হতে পারে? the main aim of language teaching is to develop। অর্থাৎ আমরা যে ল্যাঙ্গুয়েজ যখন কাউকে শেখাচ্ছি তার প্রধান উদ্দেশ্য কি হওয়া উচিত? কোনটাকে ডেভেলপ অপশন করতে? সি, কমিউনিকেটিভ এবিলিটি। হ্যাঁ, কমিউনিকেটিভ অ্যাবিলিটি। অবশ্যই তুমি যে ভাষায় শেখো সেটাকে লাস্টে তোমাকে মানুষের সাথে কানেক্ট করতে হবে, অর্থাৎ কমিউনিকেশনে আসতে হবে, যে ভাষাতেই তুমি আসো না কেন। ঠিক আছে, সেটাই। হ্যাঁ, কি হবে অ্যান্সারটা? তাহলে দ্য গোল ইজ টু হেল্প স্টুডেন্টস কমিউনিকেট। অর্থাৎ বিশেষ করে যখন ইংরেজির মতন একটা ভাষা হয়, বিশেষ করে আমি যদি ইংরেজির কথাটাই বলি, ইংরেজি তুমি যত ভালোই জানো না কেন, তোমাকে কিনা যত ভালোই শেখো না কেন, তোমাকে সেটা লাস্ট তুমি কি করতে হবে না, মানুষের সাথে কানেক্ট করতে হবে। আমি ধরো আজকে তোমাদেরকে পড়ছি, এটা এক্স্যাক্টলি ইংলিশ গ্রামারের ক্লাস ছিল না, কিন্তু দেখো এখানেও বেশ কিছু সেন্টেন্স ইংলিশ গ্রামার থেকে নিয়ে ব্যাপারটা কি ইজি করার জন্য তোমাদেরকে আমি দেখিয়েছি। তাহলে এই আজকে আমাদের ক্লাসটা হয়ে গেল। কি বলে বুঝতে পারলে? আজকে ক্লাসটা এখানে আমরা শেষ করলাম। তোমরা সবাই বুঝতে পেরেছো ক্লাস? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে স্যার, পেরেছি। বুঝতে পেরেছি। ইয়েস স্যার। বুঝতে পেরেছি। আচ্ছা, একটু স্যারকে বলে দিই যে তোমাদের সাথে ক্লাস করলাম ফার্স্ট ক্লাস, আমরা স্যারের ক্লাস বুঝতে পেরেছি। ঠিক আছে স্যার, আমাদের কাছ থেকে ফিডব্যাক দেবো মনে হয়। ঠিক আছে, এখানে আমি তোমাকে যেটা বলার বলবো, নিঃসন্দেহে চিন্তা করো না। আচ্ছা, তোমরা ঠিক করে বলো, সব বুঝতে পারলে তো ক্লাস? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আজকে প্রথম ক্লাসটা কি হয় জানো, যে টিচারের স্টুডেন্টসের না প্রথম ক্লাসটাতে একটা কমিউনিকেশনের ব্যাপার হয়, যে টিচার কিরকম ভাবে পড়ায়, কিরকম ভাবে বলে, স্টুডেন্টসরা কিরকম রেসপন্সিভ। প্রথম ক্লাসটা পর থেকে পরের ক্লাসগুলো আরো বেশি মানে সুন্দর ক্লাস হতে থাকে। এখন প্রথম দিন ফার্স্ট কমিউনিকেশনের ব্যাপারটাকে, তাহলে আমরা এখানে ক্লাসটা শেষ করছি। এরপরে তোমাদের ক্লাস করবো আমার সঙ্গে বৃহস্পতিবার পড়বে। বুঝতে পেরেছো? রোববার আর থাকবে না মনে হয়।